সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1323তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ বীরের জীবনের চমকে ওঠার মতো এক ভয়ঙ্কর ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল রানীর সাথে দুষ্ট জিনের প্রেম। রানীর সাথে দুষ্ট জিনের প্রেম সিলেটের ভাই বীরের জীবনের আজ থেকে বহু 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 বৎসর আগের এক ভয়ানক বাস্তব জীবন কাহিনী, যে কাহিনী আপনাকে আপনার মনের অজান্তে আজ থেকে আরও 30 বৎসর আগে ঘুরিয়ে নিয়ে আসবে। আশ্চর্যজনক, ভয়ঙ্করজনক এক সুন্দর ভালোবাসামুখর বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ বীরের জীবনের বাস্তবে গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে বীরকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বীর, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2জন বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরের কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক সহ আমার বাবা একজন গরু ব্যবসায়ী। আমার বাবা গরু পালন করে, গরু খামারি সহ বিভিন্ন জায়গা থেকে গরু কিনে আনে এবং সেগুলো আমার আব্বা পরে বিক্রি করে। আর আমার দাদা ছিলেন একজন মসজিদের ইমাম। আমাদের এলাকাতেই নামাজখানা বলে একটা মসজিদ ছিল, যেখানে শুধুমাত্র উক্তিয়া নামাজগুলো পড়ানো হতো, জুমার নামাজ না। শুধু সপ্তাহের বাকি যে দিনগুলো আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ওই নামাজগুলো ওই এবাদতখানায় করা হতো। আর আমার দাদা ছিলেন ওই এবাদতখানার একজন ইমাম। অতটা বেশি আলেম আমার দাদার ভিতরে নাই, তবে তারপরও আমার দাদা ভীষণ ভালো করে সূরা কেরাত পড়ে নামাজ পড়াতেন। আমাদের এলাকার প্রায় প্রতিটা মানুষের কাছে আমার দাদা খুবই ভালো মানের একজন মানুষ হিসাবে সম্মান পায়। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি আমার গল্পটা ঠিক জন্ম থেকে না বললে আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার জন্মটা একটু ভিন্ন রকম হয়, একটু অস্বাভাবিকভাবে আমার জন্ম হয়। অস্বাভাবিক বলতে ঠিক এরকম, আমি জন্ম হবার পরেই না দেখতে কিছুটা অন্যরকম হই, দেখতে অনেকটাই অন্যরকম হই। যেমন আমার চোখের চাহনি এবং আমার শরীরের গঠন অনেকটা স্বাভাবিক বাচ্চাদের চেয়েও একটু অস্বাভাবিক ছিল। অস্বাভাবিক বলতে ঠিক এরকম, আমাকে দেখে যে কেউ মনে করবে যে এইটা 15 দিনের বাচ্চা। মনে হবে যে আমার 15 দিন বয়স হয়েছে এবং দেখে মনেই হয় না যে আমি এই মাত্র জন্মগ্রহণ করেছিলাম। যেমনটি আমি আমার দাদির মুখে বড় হবার পরে শুনেছিলাম। দাদি বলল, আমি জন্মের আগ থেকে যখন আমি মায়ের পেটে ছিলাম, যে কেউ আমার মাকে দেখে ভয় পেয়ে যেত। অনেকেই মনে করতো যে আমার মায়ের পেটে সম্ভবত 2 থেকে 3টা বাচ্চা একসাথে আছে, এরকমটাই অনেকে মনে করতো। এবং আমার আম্মার পেটের দিকে তাকালে মানুষ ভয় পেয়ে যেত, পেট এত বড় হয়ে যায় এবং সবাই ভয় পেত। সেই সময় তো আর অত ভালো ডাক্তার ছিল না, পরীক্ষা নিরীক্ষা ছিল না, পেটে বাচ্চা কয়টা বা বাচ্চার কী অবস্থা এটা তো বোঝা যেত না। তবে অনেকেই আমার মাকে দেখলে বলতো যে আমার মায়ের পেটে 2 থেকে 3টা বাচ্চা আছে এবং এই বাচ্চাগুলো প্রত্যেকটাই অনেক বড় বড়। এরকম অনেকে মনে করতো মনে হয় আমার মায়ের পেট থেকে কোনো দানব জন্মাবে। আমার দাদি বলে, যখন তোর মায়ের ব্লিডিং শুরু হয়, যখন তোর মায়ের পেটের ব্যথা শুরু হয়, আমরা তখন ভয় পেয়ে যাই যে কোন দানবকে আমরা দেখতে পাবো, আশ্চর্যজনক সন্তান আমরা দেখতে পাবো। ঠিক আমরা যেমনটি চিন্তা করেছি তেমনটিই হয়েছে। এক দানব আকৃতির বাচ্চাই তুই জন্মগ্রহণ করেছিলি, তোকে দেখার পরে আমরা সবাই ভয় পেয়ে যাই। তো আমি ঠিক জন্মের পর থেকে যেমনটা জন্মগ্রহণ করেছি, তারপর থেকে আমার শরীরের গঠন স্বাভাবিক মানুষের তুলনায় একটু অস্বাভাবিক ছিল। যেমন আমার হাইট, আমার স্বাস্থ্য, আমার চেহারা, আমার চোখের চাহনি সব কিছুই কেমন জানি একটু ভিন্ন রকমের ছিল। আমাকে দেখলে একটা ভয়ঙ্কর লুকিং মনে হতো, যার জন্য আমার দাদা তখন আমার দাদিকে বললে যে ওর নাম রাখবো আমি বীর। আমার দাদা তখন আমার নামটা রাখে বীর, আর বীর শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। আমি দেখতে অনেকটা যোদ্ধার মতো ছিলাম ছোটোবেলা থেকে, এই জন্য আমার দাদা আমার নাম রাখে বীর। এবং বীর নামে আমাদের এলাকার সব মানুষ আমাকে চিনত এবং গ্রামের সব মানুষ আমাকে বীর বলে ডাকত। এমন করে আমার শৈশবের দিনগুলো পার হতে থাকে। আমার শৈশবটা অনেক সুন্দর ছিল।
আমি খুব সকালে ঘুম থেকে উঠে আমার দাদার সাথে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতাম। একইভাবে দাদার সাথে ফজরের নামাজ শেষ করে আমি মসজিদেই বসে দাদার সাথে কোরআন তেলাওয়াত করতাম। সূর্য মামা উকি দেওয়ার আগ পর্যন্ত আমি দাদার সাথে কোরআন পড়তাম এবং এই দাদার সাথে আমি বাড়ি পর্যন্ত আসতাম এবং বাড়ি আসলে পরে আমাদের দাদি আমাদেরকে খাবার দিত, মা খাবার দিত, আমরা সকালে নাস্তা সম্পূর্ণ করতাম। আমার 24টা ঘন্টায় মনে হয় 24টা ঘন্টায় আমার দাদার সাথে কাটতো। আমি রাতে আমার দাদার সাথে ঘুমাইতাম, দিনের বেলায় দাদার সাথেই ঘুরতাম। আমার একমাত্র সঙ্গী বলেন, বন্ধু বলেন, কাছের পাশের মানুষ বলেন, তিনি ছিলেন আমার আপন দাদা এবং এই দাদার সাথে আমি আস্তে আস্তে করে বেরিয়ে উঠতেছিলাম। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি। যদিও আমার বয়স 16 থেকে 17 বছরের কাছাকাছি, আমি যদি সাপ গলায় দিয়েও কাউকে বলি যে আমার বয়স 16-17, এটা কেউই বিশ্বাস করবে না। কারণ আমাকে দেখলে কেন জানি মনে হয় যে আমার অনেক বয়স হয়েছে। আমার শরীরের গঠন, আমার লুকিং, আমার মুখে দাড়ি গজিয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, দেখলে মনে হয় আমার বয়স প্রায় 30 থেকে 40, এরকম একটা বয়স। ওইরকম বয়সে আমাদের এলাকাটা ছিল একটা পাহাড়ি এলাকা, মানে এই পাশেও পাহাড়, ওই পাশেও পাহাড় এবং দুই পাহাড়ের মাঝখানে ছিল আমাদের গ্রামটা, যার জন্য দেখা যায় বৃষ্টি নামলে পরে পাহাড়ি ঢল এসে আমাদের ঘরবাড়ি সব কিছু ডুবে যায়। আমার যে ফসলি জমি আছে, আমাদের ফসলি জমিতে কোনো ফসল হতো না, মানে ব্যাঙে প্রস্রাব করলেও মনে হয় আমাদের এখানে হাঁটু পানি হয়ে গেছে। কারণ ছিল কি জানেন, আমাদের এই গ্রাম থেকে পানি সরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। আমাদের এই গ্রাম থেকে পানি সরে যাওয়ার কোনো খাল ছিল না, কোনো বিল ছিল না। পাহাড়ি পানিগুলো এসে আমাদের গ্রামের মধ্যে জমা হতো, আমাদের গ্রামটা একরকম কুয়াতে পরিণত হয়। এই সময় আমার দাদা তখন গ্রামের সবগুলো মানুষকে একসাথে ডাকলো, ডেকে বলল, আমরা বহু বছর ধরে এই সমস্যাটার সম্মুখীন হয়ে যাচ্ছি। আমাদের গ্রামের আশেপাশে কোনো খাল নাই, কোনো দিঘি নাই এবং না থাকার কারণে দেখা যায় পাহাড়ি ওই ঢলের পানিগুলো সব আমাদের গ্রামের মধ্যে ঢুকে, এতে বৃষ্টির সময় আমাদের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়ে। শুধু তাই নয়, আমাদের ফসলি মাঠ নষ্ট হয়ে যায়, মনের পর মন, ধান নষ্ট হয়ে যায়, রোয়া নষ্ট হয়ে যায়, এভাবে তো চলা যায় না। এবং আমার দাদা তখন বললো, একসময় আমাদের গ্রামে মানুষের সংখ্যা অনেক কম ছিল, যার জন্য আমি এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আজকে আমাদের ঘরে ঘরে বাচ্চা আছে এবং প্রতিটা বাচ্চাই অনেকটা হৃষ্টপুষ্ট, অনেকটা ভালো। সো আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা খাল খনন করব। আমরা প্রত্যেকেই মিলে একটা খাল খনন করব এবং খাল খনন করে সেই খাল দিয়ে আমাদের ওই পাহাড়ি ঢলের পানি চলে যাবে। আর এই খালের পানি যখন পাহাড়ি ঢলের পানি যখন খাল দিয়ে বেয়ে চলে যাবে, আমাদের গ্রামটা তখন সুরক্ষিত থাকবে। এমনটি আমার দাদা তখন সবাইকে বলতে থাকে এবং সবাই তখন আমার ওই দাদার মহৎ কাজে সাড়া দেয়। সবাই তখন দাদাকে বলে, এটা তো অনেক ভালো একটা সিদ্ধান্ত এবং আপনি যে সিদ্ধান্ত উপনীত হয়েছেন এটা করার জন্য আমরা রাজি আছি, আমরা এটা করব। এবং এরপরে শুরু হয় যে খাল খনন করার প্রস্তুতি। তো খাল খনন করতে গেলে দেখা যায় যে এই দিক দিয়ে আমাদের যে দিক দিয়ে খাল খনন হবে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে তো আমরা খাল খনন করব। ওই জায়গাটার মধ্যে একটা বিশাল আকারের বট গাছ আছে এবং বটগাছটা এত বড় বটগাছ যেটা আমার দাদারও জন্মের আগে, আমার দাদা বলে আমারও জন্মের আগে আমি এই বটগাছ দেখে আসতেছি, বিশাল আকারের একটা বটগাছ। তা আমরা মূলত পরিকল্পনা করছিলাম যে খালটা আমরা এমনভাবে করব যে বটগাছটাকে বাঁচিয়ে রেখে বটগাছের পাশ দিয়ে আমরা তখন নিয়ে যাব, বটগাছের পাশ দিয়ে মাটি খনন করে দিন আমরা তখন খালটাকে প্রবাহিত করব। এরকম করে গ্রামের সবাই তখন কাজে লেগে গেল, জোয়ান, বৃদ্ধ, বুড়া যারাই আছে প্রত্যেকে তখন কাজ করতে শুরু করলো খালের মধ্যে। সব বয়সী ছেলেরা, সব বয়সী পুরুষেরা এবং মাঝে মাঝে আমাদের গ্রামের মহিলারাও আমাদের ওই কাজে আমাদেরকে সাহায্য করত। এমন করে করে সবাই তখন কাজ করতেছে এবং সবাই যখন কাজ করতেছে মনে হলো যেন কাজটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। একটা খাল খনন করা তো মুখের কথা নয়। তো সবাই মিলে যখন কাজ শুরু করলো তখন মনে হলো যে কাজটা অনেকটাই পান্তাভাত। এরকম করতে করতে প্রায় আমরা ওই বটগাছটার কাছাকাছি পৌঁছে গেলাম। বটগাছটার কাছাকাছি যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে সবাই তখন চিন্তা করলো কী করা যায়। এবং বটগাছটা আমরা আগে পরিকল্পনা করেছিলাম যে বটগাছের পাশ দিয়ে আমরা খালটা কেটে নিয়ে যাব, বটগাছটাকে বাঁচিয়ে রাখবো। কিন্তু ওখানে যাওয়ার পর যেটা দেখলাম যে বটগাছের শিকড়গুলো এমনভাবে ছড়িয়ে আছে, শুধু শিকড়ের কথা নয়, আমরা যদি বটগাছের পাশ দিয়ে খালটা কাটি তাহলে যেটা হবে, কারণ বটগাছের এই পাশেও পাহাড়, ওই পাশেও পাহাড়, আর এই পাশের পাহাড়টা আগে পরে খালের মধ্যে ভেঙে পড়বে। আর খালের মধ্যে ভেঙে পড়লে পরে আমাদের এই যে কষ্ট, এটা পুরোটাই বৃথা গেল। এই কষ্টটা কোনো কাজে আসবে না, কারণ পাশে দিয়ে করা যাবে না। পাশে দিয়ে করতে গেলে পাহাড় ভেঙে পড়তে পারে এবং পাহাড় ভেঙে আমরা মরেও যেতে পারি, এরকমও কিছু একটা ঘটতে পারে। সবাই তখন সিদ্ধান্ত নিল কী করা যায়। একসময় অনেকেই বলে বসলো যে বটগাছ তো কারো কোনো কাজে আসে না।
এই বটগাছটা কারোই কোনো কাজে আসে না, এই বটগাছটা শুধু শুধু এখানে পড়ে আছে। শুধুমাত্র মাঠে ঘাটে যারা কাজ করে এরা মাঝে মাঝে বটগাছের নিচে এসে খাবার খায়, একটু বিশ্রাম নেয় দুপুরবেলা, এছাড়া অন্য কোনো কাজে এই বটগাছটা আসে না। তাহলে এই বটগাছটাকে বাঁচিয়ে রেখে আমরা এতগুলো মানুষ কেন, পুরো গ্রামবাসী কেন আমরা বিপদে থাকবো? তাহলে একটা কাজ করে আমরা বটগাছটাকে কেটে ফেলবো, এরকম সিদ্ধান্তই সবাই তখন উপলব্ধি হলো। তো ওই দিনের কাজ শেষ, মানে দিনের কাজ শেষ হওয়ার পরে রাতের বেলায় ঘুমাইতে গেলাম। রাতের বেলায় যখন আমি ঘুমাইতে গেলাম, একই সাথে আমাদের গ্রামের যতগুলো মানুষ আছে সবাই একটা ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখলো। গ্রামের প্রত্যেকটা মানুষই একটা ভয়ঙ্কর রকম স্বপ্ন দেখলো। স্বপ্নটা হচ্ছে ঠিক এরকম যে আমারে কাটিস না, আমার ঘর ভাঙিস না, আমারে কাটিস না, আমার ঘর ভাঙিস না, আমাকে উচ্ছেদ করে দিলে তোরা কেউই শান্তি পাবি না। এইরকম একটা স্বপ্ন যারা মাটি খনন করে গ্রামের প্রত্যেকেই স্বপ্নটা দেখেছে। এবং স্বপ্নটা দেখার পরে সবাই তখন ভয় পেয়ে গেল যে কি এরকম স্বপ্ন দেখলাম, তাহলে এটার কি হবে? এটা তো কোনো খারাপ একটা নর্মাল কোনো স্বপ্ন না, অবশ্যই ভয়ানক একটা স্বপ্ন। এখন কি করা যায়? সবাই তখন টেনশনে পড়ে গেল এবং সবার কপালেই তখন চিন্তার ভাঁজ পড়ে গেল যে এখন কি করা যায়, এবং এইটা থেকে বাঁচার উপায় কি, বাঁচবো কেমন করে? সকালবেলা এই ঘটনা আমার দাদার কাছে সবাই তখন বলল, কিন্তু আমার দাদা এই স্বপ্নটা দেখে নাই। শুধু আমার দাদা ব্যতীত আমাদের গ্রামের যারা মাটি খননের কাজ করেছিল তারা প্রত্যেকেই প্রায় এই স্বপ্নটা দেখেছে। এবং স্বপ্নটা দেখার পরে তারা সবাই তখন চিন্তা করতেছে কি করা যায়। সকালবেলা মসজিদে দাদার কাছে গিয়ে বলল, দাদার কাছে যে বলার পরে দাদা তখন বলল, আমি শুনেছিলাম যে এইখানে মাঝে মাঝে হিন্দু ধর্মের লোকের এসে পূজা করতো এই বটগাছটার নিচে। তো হিন্দুরা তো আসলে বড় কোনো গাছ বা প্রাচীন কোনো কিছু পাইলে তারা এটার পূজা করে, তো সম্ভবত এই কারণেই এরকম কোনো একটা স্বপ্ন দেখানো হয়েছে। এইটাকে তোমরা ভয় পেও না, আল্লাহর নাম নিয়ে তোমরা বটগাছ কাটতে শুরু করো, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর নাম নিয়ে তোমরা বটগাছ কাটতে শুরু করো। গতকালকে রাতে কি স্বপ্ন দেখেছো এটা ভুলে যাও। তো এটা বলার পরে তারপরেও সবার ভিতরে একটা ভয় কাজ করতেছে, যাব কি যাব না, করব কি করব না, কারণ বটগাছ কেটে ফেলতে যাব, এরপরে কোন বিপদে পড়ি, কোন সমস্যার সম্মুখীন হয়ে যায়। এরপরও একে একে সবাই তখন সিদ্ধান্ত নিল যে যাই হবে যেটাই হবে আমরা বটগাছ কেটে ফেলবো, এই সিদ্ধান্তই সবাই তখন উপনীত হলো। এবং একটা পর্যায়ে দেখা গেল গ্রামের সবাই তখন প্রস্তুতি নিল, দিনের 11টা বাজে আবারও নতুন করে মাটি খননের কাজ শুরু। বটগাছের কাছাকাছি আসছে, বটগাছে কেউই কোপ মারে না, একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। এরকম করতে করতে একজনে আল্লাহু আকবার বলে বটগাছে দিল এক কোপ। বটগাছের শিকড়ে ভাই যখন কোপটা মারা হলো, দেখা গেল বটগাছের ভিতর থেকে আপনার সাদা স্রপের মতো কিছুটা রক্তের বর্ণের, লাল বর্ণের, অনেকটা সাদার মতো পানির মতো অনেকটা এরকম রক্ত, কিন্তু ঘন না, পাতলা টাইপের রক্ত এরকম বেয়ে বেয়ে গাছ থেকে পড়তেছে। এবং যিনি কোপ মারল ইনি তখন ভয় পেয়ে গেছে, জায়গার মধ্যে তিনি বসে গেছি, আল্লাহ এটা কি? ওইখান থেকে আমরা তখন একজনকে পাঠাইলাম যে দৌড়িয়ে গিয়া আমার দাদারে ডাইকে নিয়ে আসো। দাদা তো বলছিল এটা খনন করার জন্য, এটা কাটার জন্য দাদাকে ডাইকে নিয়ে আসো। পরে মসজিদ থেকে দাদাকে আনা হলো। দাদা তখন এই পানিটা রক্তটা হাতে নিয়ে এরকম করে দেখে বলতেছে যে এটা কেটে ফেলতে হবে, তোমরা কাটো। এবার কেউ আর এটাতে কোপ মারে না, ওইখানে কেউ আর এটাতে কোপ মারতেছে না, কেউই কাটতেছে না। এবং এই ঘটনায় তখন আমাদের পুরো গ্রামের মানুষের কানে কানে পৌঁছে যাবার সবাই তখন জেনে যায়। এবং জেনে যাওয়ার পরে একটা পর্যায়ে আমি তখন আমার দাদার কথা মতো হাতে কুড়াল নিলাম যে আমিই কাটবো, কারো কাটার প্রয়োজন নাই, আমি একাই এটা কাটবো। এই বলে আমি তখন কুড়াল হাতে নিয়ে কোপ দিব। ওই সময় আমার মা এসে আমাকে জড়ায় ধরছে, আমার বাবা মা দুজনেই এসে আমাকে জড়ায় ধরছে এবং তারা চিৎকার করে কান্না করতে শুরু করছে। আর আমার বাবা আমার দাদাকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করছে যে আমার একটা মাত্র ছেলে, আপনি আমার ছেলেকে মেরে ফেলার জন্য পয়তালা করেছেন, আমার ছেলেকে আপনি মেরে ফেলবেন। বটগাছে কোপ দেওয়ার পরে তাজা রক্ত বেরোইছে, তাহলে কি আপনি বুঝেন না যে বটগাছটা কি? গ্রামের কেউ এই বটগাছে কোপ মারে না, আপনি আমার ছেলের হাতে কুড়াল তুলে দিলেন। আমার দাদা বলে আমি তোর ছেলেকে কাটতে বলি নাই, আমি সবাইকেই বলছি কাটার জন্য। একবার যে আমার আব্বা তখন আমাকে বলো তুই এখানে কাটতে পারবি না, তুই এখান থেকে চলে আয়। আমার বাবা তখন আমাকে জোর করে টেনে হিঁচড়ে আমাকে তখন বাড়িতে নিয়ে আসে। এবং বাড়িতে নিয়ে আসার পরে আমি দেখলাম যে আমার দাদার মনটা অনেক খারাপ হয়ে গেল এবং গ্রামের সবাই তখন হাল ছেড়ে দিল, সবাই যে যার মতো করে চলে গেল। এবং এরকম করে রাতের বেলায় যখন এশার নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, দাদা তখন বলল গ্রামবাসীর উপকার করতে গিয়ে আমি সম্ভবত গ্রামের মানুষের বড় ক্ষতি করে ফেলেছি। আমি তখন বললাম দাদা কীরকম?
দাদা বলে, আগে তো কোনো খাল ছিল না, পানি যাই হইতো স্রোতের পানিতে ভেসে যাইতো বা চলে যেত, কিন্তু এখন তো অলরেডি অনেকটা গর্ত করা হয়ে গেছে। এখন দেখা যায় পানি এই জায়গার ভিতরে জমে একটা কুয়া হয়ে যাবে, আর এই কুয়ার ভিতরে এমন হতে পারে যে ছোট বাচ্চারা পড়ে মারাও যেতে পারে, এবং পাহাড় থেকে অনেক ধরনের হিংস্র প্রাণীরা এসে এই কুয়ার ভিতরে বসবাস করা শুরু করে দিতে পারে। এটা আমাদের জন্য একটা খারাপ দিক হতে যাবে, কারণ 2-1 মাস পরেই বৃষ্টির সময়, আর বৃষ্টির সময় যখন আসবে তখন আমরা এখানে আর কিছু করতে পারবো না, এখানে আর কাটাও সম্ভব না। দাদার মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু এরপর আমি আর দাদাকে কোনো কিছু বললাম না এবং আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে দেখলাম এখানে 2টা পক্ষ হয়ে গেল। আমার দাদা দাদি একটা পক্ষ হয়ে গেল, আমার দাদি আবার আমার দাদার পক্ষে গেল, আর আমার বাবা মা আমাকে নিয়ে আরেকটা পক্ষে চলে আসলো। এবং পরিবারের মাঝে এই সামান্য বটগাছ কাটা নিয়ে একে অপরের মাঝে একরকম ক্ষোভ, রাগ, অভিমান দেখা দিচ্ছে। এবং যখনই আমি আমার দাদার মুখের দিকে তাকাতাম আমার কলিজাটা ছিঁড়ে যেত। দাদা মুখটা একেবারে কালো করে থাকতো, দাদার মুখে কোনো হাসি ছিল না, এবং দেখে মনে হলো যে আমার দাদা অদ্ভুত রকমের কষ্ট পায়, মানে অনেক কষ্ট পায় যে বটগাছটা কাটা হলো না। এরকম করে 2-3 দিন কেটে যাওয়ার পরে একদিন রাতের বেলায় আমি সিদ্ধান্ত নিলাম, মানে আমার চিন্তা ভাবনাগুলো ছিল একটু অন্যরকম। একদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে রাতের বেলায় আমি বটগাছ কাটতে যাব। আমি রাতের বেলায় বটগাছ কাটতে যাব, কারণ আমার শরীরটাই ছিল অন্যরকম এবং আমার শরীরের শক্তিও ছিল অন্যরকম। আমি চিন্তা করছি 2 রাত যদি আমি ঠিকমতো বটগাছ কাটিয়ে বটগাছ কাটা হয়ে যাবে। যেহেতু আমার মা আমাকে দিনের বেলায় কাটতে দিবে না, বাবাও আমাকে দিনের বেলায় কাটতে দিবে না, আমি রাতের বেলায় কাউকে না জানিয়ে কুড়াল হাতে নিয়ে আমি বটগাছ কাটতে শুরু করব। এবং এই বটগাছ আমি 2 রাতে কেটেই ফেলবো, কারণ ওই সময় আমার গায়েও ছিল প্রচুর শক্তি, অসুর মতো শক্তি আমার গায়ে ছিল, যা আমি কিছু একটা করে ফেলবো। রাত্র 10:30টার দিকে যখন পুরো গ্রামবাসী ঘুমিয়ে গেল, পুরো গ্রামটা ক্লান্ত হয়ে গেল, ওই সময় আমি তখন কুড়াল হাতে একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। আমি বটগাছ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আস্তে আস্তে করে সামনের দিকে যাইতেছি। এরকম করে সামনের দিকে যেতে যেতে বটগাছটার মোটামুটি প্রায় কাছাকাছি আসার পরে বটগাছটার দিকে হঠাৎ করে তাকিয়ে দেখতেছি চাঁদের আলো ছিল, এবং চাঁদের আলো থাকার কারণে বটগাছের দিকে তাকিয়ে দেখতেছি যে বটগাছটাকে একটা বিশাল আকৃতির সাপ এরকম পেঁচিয়ে 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 পেঁচিয়ে, সাপের মাথাটা মনে হয় বটগাছের মাথার উপরে এরকম ফোনা ধরে আছে, এবং বাতাসের সাথে বটগাছটা সহ এই সাপের মাথাটা নাড়াচাড়া করতেছে। এইটা দেখার পরে তো রীতিমতো আমার গলা শুকিয়ে গেছে। ইয়াল্লা, এটা আমি কি দেখলাম। আমি তখন চিন্তা করলাম কি করা যায়, সামনে যাব নাকি পিছনের দিকে হেঁটে চলে যাব। এরপরেও আমি চিন্তা করছি দূরও যেটাই হোক, কারণ ওই সময় জিন পরীদের তো অনেক গল্পই আমি শুনেছি বা জিন পরী আমাদের এলাকাতে আছে। তাই আমি ভাবলাম যে বটগাছটা একটা খালি একটা জায়গায়, এই জন্য মনে হয় এখানে জিনেদের একটা অবস্থান বা জিনে মনে এখানে থাকে। তা আমি যদি সামনে যাই তাহলে জিন আমাকে দেখলে পালিয়ে যাবে, আমাকে দেখলে জিন আর এখানে দাঁড়িয়ে থাকবে না, জিন চলে যাবে, আমি তখন আমার কাজ সম্পূর্ণ করতে পারবো। এই কথা বলে আমি আস্তে আস্তে করে তখন কুড়াল হাতে আর পিছনের দিকে না গিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করি। 1 পা 2 পা 3 পা করে সামনের দিকে যেতে যেতে একটা পর্যায়ে আমি বটগাছের কাছাকাছি চলে আসি, এবং বটগাছের কাছাকাছি আসার পরে আমি তখন কুড়াল হাতে নিলাম, এবং তখন বটগাছের কাছাকাছি আসার পর আমি আর সাপটাকে ওভাবে দেখতে পাচ্ছি না। বটগাছের কাছাকাছি আসার পরে এই সাপটাকে আর দেখা যাচ্ছে না, তবে চারদিকটা মনে হয় চাঁদের আলো ছিল, বাট তারপরেও মনে হয় চারপাশটা একেবারে অন্ধকার হয়ে গেছে। একেবারে অন্ধকারাচ্ছন্ন এক জায়গা, আশেপাশে কিছুই দেখা যায় না, এবং মনে হয় যেন আস্তে আস্তে করে আকাশে মেঘ জমতেছে, এবং মেঘটা চন্দ্রটাকে গ্রাস করে ফেলতেছে, অন্ধকার আরও বেড়ে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত আমার ভিতরে তেমন কোনো ভয় কাজ করে না, যে যাই হবে যেটাই হবে আমি আজকে বটগাছ কেটে বাড়ি ফিরবো। কারণ এই বটগাছ নিয়ে আমাদের পরিবারে অনেক ঝামেলা হচ্ছে। আমার বাবার সাথে আমার দাদার সাথে আমার সম্পর্ক এত মধুর, এত ভালো, আমার দাদা আমাকে এত ভালোবাসে, অথচ এই বটগাছ কাটা নিয়ে আমার দাদার সাথে আমার বাবার এত বড় দ্বন্দ্ব লেগে গেল। এই বটগাছটা আমি রাখবো না। এই বলে আল্লাহু আকবার বলে আমি তখন বটগাছে দিলাম কোফ। প্রথম কোফটা যখন আমি দিলাম মনে হলো বটগাছটা কেঁপে উঠছে, এরকম মনে হলো। আমি আবারও কোপাইতে শুরু করি, এরকম 1টা 2টা 3টা 4টা 5টা করে কোফ মারতে একটা সময় হঠাৎ করে আমার কাছে মনে হলো যে পিছন থেকে মনে হয় কিছু একটা এসে বা কোনো একটা কিছু এসে আমার মাথার মধ্যে কিছু শক্ত জিনিস দিয়ে বাড়ি মারছে। আমার এটুকুনে মনে আছে, আমার আর কোনো কিছু মনে নাই। আমার মাথায় যখন বাড়িটা মারা হওয়ার পরে
আমি জাস্ট এটাই মনে হচ্ছে যে কিছু একটা দিয়ে আমার মাথার মধ্যে আঘাত করা হয়েছে, এবং এই জায়গার মধ্যে আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। মানে বটগাছের নিচে আমি তখন শুয়ে পড়ি। জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার আর কোনো মেমোরিজ মনে নেই, আমার সাথে কি হয়েছে না হয়েছে এর কোনো স্মৃতি মনে নাই। তবে অনেক পরে, মানে কত পরে আমার জ্ঞান ফিরে সেটা আমি বলতে পারি না, অনেক পরে আমার তখন জ্ঞান ফিরে। এবং জ্ঞান ফিরে আসার পরে আমি দেখতে পাই কি জানেন, যে আমি একটা মানে একদম পুরনো, মনে হয় আজ থেকে আরও 50, 70, 80 বছর আগের একেবারে পুরনো যে লঞ্চগুলো হয় না, স্টিমারগুলো হয় না, এইরকম একটা লঞ্চের মধ্যে শুয়ে আছি। লঞ্চের একদম উপরে, ছাদের উপরে যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে শুয়ে আছি। এবং লঞ্চটা এত পুরনো যে এটার দিকে তাকালেই যেন ভয় লেগে যায়। চারদিকে দেখতেছি শুধু সমুদ্র আর সমুদ্র, শুধু সমুদ্র দেখতে পাচ্ছি, কিন্তু মাথার উপরে চাঁদ দেখা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে। মনে হলো যেন রাত। আমার হাতে তো কোনো ঘড়ি নেই, আমি সময়ও দেখতে পারি না কখন। তবে তারার দিকে তাকিয়ে কিছুটা সময় আমি নির্ধারণ করলাম যে রাত মনে হয় আনুমানিক 12টা থেকে 1টার মতো বাজতে পারে, কিছুটা আমার এরকমই মনে হচ্ছে। এরপরেও আমি আস্তে আস্তে করে এখান থেকে, আমার শরীরের শক্তি ছিল না, যতটুকু পারছি অতটুকুতে আমি তখন উঠা বসছি। বৈশা আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছি না, শুধু নীল দরিয়ার মাঝখানে এই অতি পুরনো ট্রলারটা ভাসতেছে। ট্রলারের উপরে আমি তখন জোরে চিৎকার করে ডাকতেছি, কেউ কি আছেন চারপাশে? আমার কণ্ঠ কি কেউ শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন? কেউ আছেন কি? কিন্তু ভাই, আশেপাশে থেকে আমি কোনো মানুষের শব্দ শুনতে পাই না। চারদিকে দোসর পানি আর পানি, কোনো মানুষ নাই, কিছু নাই, এবং তেমন কোনো বাতাসও প্রবাহিত হচ্ছে না। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা সম্ভবত পৃথিবীরও বাহিরে, এইরকম একটা জিনিস মনে হয়। একে তো পেটে খিদা লাগছে, প্রচণ্ড রকমের ক্ষুধা লাগছে, কোনো খাবার নাই, তার উপরে চারপাশের সমুদ্র। আমি ভাবলাম যে হয়তো আস্তে আস্তে করে রাতটা পেরিয়ে যাবে, সকাল হবে, এবং সকাল হলে পরে আমি কিছু না কিছু একটা পাবো, বা সকাল হলে পরে হয়তো মানুষরা নৌকা নিয়ে আসবে, ট্রলার নিয়ে আসবে, আমি তাদেরকে ধরে এখান থেকে যেতে পারবো, এরকমটা চিন্তা করতেছি। কিন্তু অবাক করা বিষয় হলো ভাই, আমি সূর্যের আশায় বসে আছি ট্রলারের উপরে। কত যে সময় যাচ্ছে তার কোনো হিসাব আমার নাই, কারণ আমার কাছে তো ঘড়ি নাই, দেখতে পারি না। একটা সময় মনে হলো যে চাঁদটা যেখানে দেখছি সেখানেই রয়ে গেছে, সূর্যটা যেখানে দেখলাম সেখানেই রয়ে গেছে, কিন্তু সময়ের পর সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি কোনো সূর্যের দেখা পাই না। এবং আমার কাছে যতটুকু আনুমানিক ধারণা, প্রায় 17-18 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু আমি কোনো সূর্য দেখতে পাচ্ছি না। তখন পর্যন্ত ওই ট্রলারের উপরে আমি বসে আছি, এবং উপরের দিকে তাকিয়ে আল্লাহকে বলতেছি যে আল্লাহ, এখন কি করা যায়? আল্লাহ, এটা থেকে বাঁচার উপায় কি? আমি এখন কি করব? আমি কোথায় যাব? আমি চারপাশে কাউকেই দেখতে পাচ্ছি না, এবং নিজে ওখানে বসে বসে কান্না শুরু করতেছি। এবং একটা পর্যায়ে আমি ট্রলার থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নামতেছি। একে তো গুটগুটে অন্ধকার, হাত মিলে হাত দেখা যায় না, একটু পরে আবার আপনার ধরেন চাঁদের উপরে মেঘ জমে যায়, তখন অন্ধকার হয়ে যায়, আবার মেঘটা একটু সরে গেলে একটু আলো দেখা যায়, এরকম আধো অন্ধকারের মাঝে আমি তখন আস্তে আস্তে ট্রলারের নিচের দিকে হাঁটতে শুরু করি। এবং ট্রলারের নিচ পর্যন্ত আমি দেখলাম যে ট্রলারটা মানে একদম নর্মালি আমাদের যেরকম স্টিমার হয় এরকম স্টিমার, কিন্তু অনেক পুরনো। মানে যে সিটগুলো আছে এগুলো পচে গেছে, এবং দেখে মনে হচ্ছে কয়েক বৎসর এখানে কোনো মানুষ আসে না, কোনো মানুষ আসে না, একেবারে পরিত্যক্ত একটা জায়গা। আমি তখন ট্রলারের এই পারে ওই পারে, এই কোনায় ওই কোনায়, বিভিন্ন কোনায় হাঁটাহাঁটি ঘুরছি, বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে আবারও ক্লান্ত শরীর নিয়ে আমি উপরে আসছি, এবং উপরে আসার পরে উপরের দিকে তাকিয়ে কান্না করতেছি, আল্লাহ, রাত শেষ হয় না কেন, সকাল হয় না কেন, রাত শেষ হয় না কেন, সকাল হয় না কেন। এরকম করতে করতে একে তো ক্ষুধার্ত, তার উপরে ক্লান্ত, সব কিছু মিলিয়ে আমার চোখে ঘুম চলে আসে। আমি প্রশান্তির ঘুম দেই, এবং ঘুম থেকে ওঠার পরেও আমি একই অবস্থা দেখতেছি। চাঁদ যেখানে ছিল সেখানেই আছে, তারাগুলোকে যেখানে দেখতে পাইছি সেখানেই আছে, এবং স্টিমারটা যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই দাঁড়িয়ে আছে। আশেপাশে আমি আর কোনো কিছুই দেখতে পাই না। একটা সময় চিন্তা করলাম যে আমি তো এখানে আর বাঁচবো না, আমি তো সম্ভবত মরে যাব, আমার তো কিছু একটা করতে হবে। শরীরে যেটুকুন শক্তি ছিল ওই শক্তিটুকুন দিয়ে আমি আস্তে আস্তে করে ট্রলার থেকে নিচের দিকে নামতেছি। আমি চিন্তা করতেছি যে আমি সাঁতরাইয়া কোনো এক দিকে চলে যাব, কারণ এখানে থাকলে তো আমি মরে যাব। আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, যেদিকে তাকাই সেদিকেই শুধু ধূসর পানি আর পানি। এরপর আমি সে পানির মধ্যে সাঁতরাতে থাকবো, যদি কাঁচা কোনো মাছকে পাই তো পানিতে ধরেই খাবো। মনে হলো বেঁচে থাকার জন্য আমার কাছে আর কোনো পথ খোলা নাই। এবার আমি আস্তে আস্তে করে ট্রলার থেকে নামলাম, এবং নামার পরে ট্রলার থেকে দিলাম লাফ পানির মধ্যে। ট্রলার থেকে পানির মধ্যে লাফ দিলাম, এবং লাফ দেওয়ার পরে যেটা মনে হলো যে আমি
একদম স্বচ্ছ পানির ভিতরে লাফ দিয়ে পড়ছি। আমি তখন শরীরে শক্তি নাই, একেবারে শক্তি নাই বললেই চলে। এরপরও হাত দিয়ে যতটুকু পারতেছি বেঁচে থাকার জন্য সাঁতরিয়ে সাঁতরিয়ে আমি ট্রলারকে ত্যাগ করে সামনের দিকে যাচ্ছিলাম। এরকম করে সাঁতরাচ্ছি, ডুব দিতেছি। এতক্ষণ তো মনে করেন শুয়েছিলাম, এর উপরে পানি, এবং এই পানি এতটাই নোনা পানি, মুখে দেওয়া যায় না। পানিটা মুখে দিলে মনে হয় যেন পেটের ভিতর থেকে নাড়ি ভুড়িগুলো সব যেন কেটে যাচ্ছে। তারপরেও সাঁতরিয়ে 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 যাচ্ছি। একটা সময় আমি বুঝতে পারলাম যে আমার দ্বারাই আর সম্ভব না। আমি কত সাঁতরাবো, সাগর তো আর সাঁতরিয়ে পার হওয়া যায় না। আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। একটা সময় আমি আর এদিকে ট্রলারটাও দেখতে পাচ্ছি না, এ পাশে ট্রলারও দেখা যাচ্ছে না। আমি অনেকটা দূর সাঁতরিয়ে চলে আসি, এবং ওই পার আমি কোনো পাড় দেখতে পাচ্ছি না, কোনো কুল কিনারা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ওই সময় আমি তখন চিন্তাই করে নিলাম, ভেবেই নিলাম যে আমার জীবন এখানেই শেষ, আমি আর বাঁচব না। আমি তখন ইন্না লিল্লাহি পড়তে শুরু করি, দোয়া পড়তে শুরু করি। আমার দাদা মৃত্যুর সময় যে দোয়া শিখিয়ে দিয়েছে, মানে আমার দাদা বলেছে যে মানে মানুষ মরণের সময় যে দোয়া পড়ে ওই দোয়া আমি তখন পড়তে শুরু করি। এবং দোয়া পড়তেছি দোয়া পড়তেছি দোয়া পড়তেছি, দোয়া পড়ে ওই জায়গাটার মধ্যেই আস্তে আস্তে করে আমি তখন নিচের দিকে ডুবে যাচ্ছিলাম, মানে সাগরের নিচে ডুবে যাচ্ছিলাম। এবং ডুবে যেতে যেতে আমি তখন পানি খাচ্ছিলাম, পানি পেটের মধ্যে যাইতেছে। এবং এরপরে আমার আর কোনো কিছু মনে নাই। আমার কাছে মনে হলো আমি মরণকে বরণ করে নিয়েছি। এর অনেক পরে আমার যখন মানে স্মৃতিশক্তি আসে বা আমার যখন একটু আসে, আমি তখন দেখি যে আমি একটা পাড়ের মধ্যে, আপনার একটা পাড়, মানে এরকম ধরেন একটা পাড়ের মধ্যে। আমি তখন ভেবেছিলাম যে মনে হয় আমি বেঁচে গেছি, আমার মনে হয় আমি বেঁচে গেছি। আমি মনে হয় কোনো একটা তীরে চলে আসছি, মানে এটা মনে হলো যে হয়তো আমি ভাসতে ভাসতে কোনো একটা তীরে চলে আসছি। এবং ওইখান থেকে ওঠার পরে আপনি বিশ্বাস করবেন না যে গাছ ছিল, মানে গাছের যে পাতা ছিল, বিভিন্ন মানে ঘাস, তারপরে পাতা, মানে যা পাইতেছি শুধু ধরতেছি আর গিলতেছি, ধরতেছি আর গিলতেছি। কী খাচ্ছি নিজেও জানি না, শুধু ঘাস, যে ঘাস আছে এরকম ঘাস পাতা এগুলো খাচ্ছি, মানে কিছু তো আর নাই, কী খাবো। এবং আমার কাছে কিছুটা শক্তিও মনে হচ্ছে, যে মনে হয় যেন কিছুটা শক্তি আমার শরীরে আসছে। এবং কতদিন আমি না খাওয়া, কতদিন আমি বাড়ির বাইরে, কিন্তু ওইখানটাতে যাওয়ার পর আমি অন্ধকারে দেখতে পাচ্ছি, মানে এরকম না যে আমি কোনো আলো দেখতে পাচ্ছি, দিন তখনও রাত, তখনও আকাশে তারা, চাঁদ, তখনই এরকম পরিস্থিতি। আমি ভাবলাম যে মনে হয় আমি একটা তীরে চলে আসছি, এবার মনে হয় বেঁচে গেছি। এবার এই তীর থেকে হাঁটতে শুরু করি, সামনের দিকে হাঁটতে 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 একটা পর্যায়ে দেখে কি জানেন, আবারও পানি। এবার বাম দিকে হাঁটতে শুরু করে, হাঁটতে হাঁটতে দেখে আবারও পানি। এবার ডান দিকে হাঁটতে শুরু করে, হাঁটতে হাঁটতে দেখে আবারও পানি। এবার আমি বুঝে যাই যে আরে এটা তো একটা দ্বীপ, আমি তো একটা দ্বীপের মধ্যে এসে আটকাইছি, তাহলে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই পাশেও কেউ নয়, ওই পাশেও কেউ নয়, আমি কোনো মানুষকেই দেখতে পাচ্ছি না। একটা পর্যায়ে তখন মানে ভিতরটা মনে হয় যেন মরে যাব, মানে আর বাঁচার কোনো উপায় নেই। ট্রলার থেকে কোনো মতে সাঁতরে এখানে আসলাম, এখন কি করবো। একটা সময় দ্বীপের মাঝখানের মধ্যেই আমি তখন শুয়ে পড়ছি, উপরের দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে শুয়ে পড়ছি, চোখটা বন্ধ করে আছি। ঠিক এমন সময় মনে হলো যে কোনো একটা বিশাল আকৃতির পাখি উড়ে এসে মনে হয় দ্বীপের একটা পাড়ে বসছে। মানে এইটা মনে হলো, শরীরে শক্তি নেয়, তারপরও সমস্ত শক্তিটা সঞ্চয় করে চোখটা কোনো রকমে মেললাম, মানে চোখটা খুললাম, খুলে এরকম করে ঘাড় ফিরিয়ে দেখতেছি যে বিশাল আকৃতির একটা পাখি বসে আছে, বিশাল আকৃতির একটা পাখি দ্বীপের মধ্যে বসে আছে। এবং এই প্রথম আমি কোনো একটা পাখিকে দেখতে পেলাম, এই পর্যন্ত আমি একটা পাখিও কিন্তু দেখি নাই। এবং অনেকটা পর একটু 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 করে তখন অনেক কষ্টের পরে আমি উঠছি, মানে আমি উঠছি, ওইটা পাখিটাকে দেখছি। আমি তখন এই পাখিটার দিকে হাঁটতে শুরু করলাম, মানে পড়ে যাচ্ছি, হাঁটতে যাচ্ছি তো পড়ে যাচ্ছি, কোনো শক্তি নেই শরীরে। তারপরও আস্তে আস্তে করে পাখিটার দিকে হেঁটে 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 যাচ্ছিলাম। পাখিটার খুব কাছাকাছি যাওয়ার পরে পাখিটা বিশাল আকৃতির, একেবারে বিশাল আকৃতির এক পাখি, সাদা বর্ণের। কীরকম পাখি মানে আমি এরকম পাখি কখনোই দেখি নাই। সাইজ মনে হয় একটা মানুষের থেকেও বড়। আবার এটা আমাকে দিকে উড়াল দিয়ে চলে গেছে, এবং উড়াল দিয়ে এটা তখন এই দ্বীপের চারপাশটাতে ঘুরতেছে। আমি যে দ্বীপটাতে আছি, দ্বীপের এই চারপাশে পাখিটা তখন ঘুরতেছে, চাঁদের আলোতে পাখিটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা পাখিটা চারপাশে ঘুরতেছে। আমি তখন এটার দিকে তাকিয়ে আছি, আমি অপলক দৃষ্টিতে উপরের দিকে ওই পাখিটার দিকে তাকিয়ে আছি। পাখিটা এই দ্বীপের চারপাশটাতে এরকম করে রাউন্ড লাগাইতে আছে। অনেকক্ষণ পরে আমি ওই জায়গাটার মধ্যে আবারও জ্ঞান হারিয়ে ফেলি, এবং অনেকটা জ্ঞান ফেরার পরে মানে একটু হওয়ার পর আমি তখনই প্রথম আমার পাশে দেখলাম একটা মেয়েকে বসে থাকতে। এই প্রথম একটা মেয়ে বসে আছে, এই প্রথম কোনো একটা মানুষকে আমি দেখলাম। আমার শরীরে কোনো শক্তি নাই, আমি তাকাতে পারতেছি না। এরপরে ওনাকে দেখে আমি একটা মৃদু হাসি দিলাম।
যে কোনো একটা মানুষকে তো দেখতে পেলাম, একটা মৃদু হাসি দিলাম, দেওয়ার পরে উনি তখন আমার মুখের মধ্যে কী জানি একটা জিনিস ঢুকিয়ে দিল, এরকম হা করিয়ে মুখের মধ্যে কী যেন একটা জিনিস দিল, এবং এই জিনিসটা আমার পেটের মধ্যে যাওয়া মাত্রই মনে হলো আমার শিরা উপশিরাগুলোতে রক্ত সঞ্চালন করতে শুরু হয়েছে, রক্ত হাঁটাহাঁটি করতে শুরু হয়েছে। আমি তখন আমারটা কিছুটা শরীরে শক্তি আসছে, আমি তখন এখানে বসে ওনার দিকে তাকিয়ে আছে, এবং ওনার চেহারাটা অপরূপা সুন্দর ছিল, খুবই সুন্দর। এত সুন্দর মেয়ে আমি মনে হয় আমার জীবনেও দেখে নাই। আমি ওনার দিকে তাকিয়ে আছি, আমি বুঝতে পারি বহু মাস পেরিয়ে গেছে আমি এরকম, কারণ আমার দাড়িগুলো এরকম বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, সম্পূর্ণ বন মানুষের মতো আমার চেহারা হয়ে গেছে। পরে ওনার দিকে আমি তাকিয়ে বললাম, আপনি কে? খুবই কষ্ট করে বললাম, আপনি কে? উনি তখন আমার দিকে তাকিয়ে বলে, আপনি কে? আমি বললাম, আমার নাম হচ্ছে বীর, আমার বাড়ি সিলেটের অমুক জায়গায়। পরে বলে, এখানে কেন আসছেন? এখানে কিভাবে আসছেন? আমি বললাম, আমি এখানে কিভাবে আসছি জানি না। বলে, জানেন না? আমি বললাম, জি না, জানি না। বলে, তাহলে এখানে? আমি বললাম যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমার সাথে বিস্তারিত যা কিছু ঘটেছে আমি সবই তারে বললাম। বলার পরে সে আমাকে বলে, আপনি এখানে এইভাবে চলে এসেছেন? আমি বললাম, জি, আমি যখন দেখেছিলাম যে আমি সাগরের নিচে ডুবে যাচ্ছি পানি খেতে খেতে, তখন আমি আল্লাহর কাছে দোয়া দরুদ পড়ে আমি তখন সম্পূর্ণভাবে আমি তখন মৃত্যুর কাছে পৌঁছে গেছি। আমি তখন ভাবছিলাম মরেই গেছি, কিন্তু এরপর আমি দেখি যে দ্বীপের মধ্যে এখনও কি আমি জীবিত না মৃত আমি সেটাও জানি না। ওই তখন বলে, আপনি জীবিত, তবে আপনি একজন মানুষ হিসাবে এখানে কখনোই আসতে পারেন না, কোনো মানুষ এই জায়গায় আসতে পারে না, স্বাভাবিক কোনো মানুষের এখানে আসার কোনো ক্ষমতা নাই, আপনাকে কোনো দুষ্ট জিনেরা এখানে এনে দিয়েছে। আমি বললাম, হ্যাঁ, আমাকে এরকম ঘটনা ঘটেছে। উনি তখন আমার মাথার মধ্যে হাত দিল, মাথার মধ্যে এরকম করে হাত দিল, হাত দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মতো হাতটা রাখলো, রেখে হাতটা সরাই ফেলছে, এবং ওই হাতটা দেওয়ার পরে মনে হয় আমি শরীরটার ভিতরে আরও একটু শক্তি পাইতেছি। পরে আমাকে বলে, আপনি কি আপনার বাড়িতে যেতে চান? আমি বললাম, হ্যাঁ, আমি আমার বাড়িতে যেতে চাই, আমি আমার বাড়িতে যেতে চাই। পরে আমাকে বলে, আপনাদেরকে স্বপ্নে দেখানো হলো, স্বপ্নে দেখানোর পরেও আপনি কেন রাতের অন্ধকারে বটগাছ কাটার জন্য আসছেন? উনি নিজে আমাকে বলে আমার সাথে যা ঘটেছিল। পরে আমি বললাম, এই বটগাছ নিয়ে আমার দাদার সাথে আমার বাবার ঝামেলা, আমি ভেবেছিলাম যে রাতের আধারে বটগাছটা কেটে ফেললে আমার বাবা আর দাদার সাথে সম্পর্ক এক হয়ে যাবে, এই জন্য আমি বটগাছটা রাতের বেলায় কাটতে আসছি। আমাকে বলে, এই বটগাছ আপনি কাটতে পারবেন না, আমি এক শর্তে আপনাকে এখান থেকে মুক্ত করে দিতে পারি। শর্ত নাম্বার 1 যে আপনি বটগাছটা কখনো কাটবেন না এবং অন্য কাউকে কাটতেও দিবেন না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। এবং উনি বলল, শর্ত নাম্বার 2, এই বটগাছের নিচে আপনি আপনার মতো করে একটা মন্দির নির্মাণ করবেন। বটগাছটার নিচে আপনি আপনার মতো করে একটা মন্দির নির্মাণ করবেন আপনার সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী। পারবেন? আমি বললাম, পারবো, অবশ্যই পারবো। আমি পারবো না কেন? আমি পারবো, কিন্তু আমাদের পাড়ায় তো কোনো হিন্দু মানুষ নাই, আমাদের পাড়ায় ওই সময় কোনো হিন্দু লোক ছিলই না, টোটালি আমরা সবাই মুসলিম ছিলাম, যা কয়েকটা পরিবার ছিল সবাই মুসলমান। উনি বলে, হিন্দু লোকের প্রয়োজন নাই, হিন্দু লোকের প্রয়োজন নাই, আপনি ওখানে একটা মন্দির বানাবেন, এটা হচ্ছে আপনার শাস্তি, পারবেন? আমি বললাম, জি পারবো। বলে, তাহলে এই কথা বলে সে তার পাশ থেকে একটা ফলের ডিস্ক আনলো, অনেকগুলো ফল ওখানে একটা জায়গায় রাখা, এগুলো আমাকে দিল, দিয়ে বললে, এগুলো খান। আমি তখন টপ টপ করে মনে হয় সব খেয়ে ফেলছি, চিলাগুলো পর্যন্ত খেয়ে ফেলছি। পরে আমাকে বলে, এখন ভালো লাগতেছে? আমি বললাম, জি, আমার অনেকটা ভালো লাগতেছে। বলে, তাহলে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, আগে কিন্তু আমি ঘর দেখিনি এখানে, এই জায়গাটা আমি পুরোটা ঘুরেছি, এরকম কোনো ঘর দেখিনি, এখন দেখতে পাই ছোট একটা ঘর। আমাকে বলল যে ঘরের ভিতরে যাবেন, ওখানে গিয়ে শুয়ে থাকবেন, আমি পরে আপনাকে দিয়ে আসব, তবে মনে আছে শর্তের কথা, যে আপনি ওই বটগাছ কাটতে পারবেন না, কাউকে কাটতেও দিবেন না, এবং ওই বটগাছের নিচে আপনি একটা মন্দির বানাবেন। তো আমি বললাম যে ঠিক আছে। একটা জিনিস আমি ওনার দেখলাম যে উনি হিন্দু, ওনার হাতে যে হিন্দু সম্প্রদায়ের মানুষটা যে সমস্ত শাখা পরে, সিঁদুর পরে, এগুলো আমি ওনার শরীরে দেখলাম। তো আমি তখন ভাবলাম যে উনিও হিন্দু হবে। পরে আমাকে তখন করলো কি, ওই জায়গাটার মধ্যে উনি নিয়ে গেল, নিয়ে ওই ঘরের মধ্যে গেলাম। আমি যাওয়ার পরে অনেক দিন পরে, অনেক মাস পরে মনে হলো পেট ভরে কিছু একটা খেয়েছি, এবং আমি তখন শুয়ে গেছি, শুয়ে আছি। তো শুয়ে থাকার পরে আমার হঠাৎ করে মনে হলো যেন আমার চোখের মধ্যে আলো পড়তেছে, সূর্যের আলো মনে আমার চোখের মধ্যে পড়তেছে, এবং কতক্ষণ ঘুমিয়ে আছে তারও কোনো হিসাব নাই। এবং আস্তে আস্তে করে সূর্যের আলোটা যখন চোখে পড়তেছে, আমার যখন চোখটা মেললাম, আমি এই প্রথম এত মাস পরে সূর্যের দেখা পাইলাম। আমি সূর্যকে দেখলাম, এবং সূর্যকে দেখার পরে আমি তখন চোখটা মেলে দেখতেছি, আমি যে বটগাছটা কেটেছিলাম ওই বটগাছ থেকে খানিকটা দূরে পাহাড়ের নিচে আমি একটা জায়গার মধ্যে শুয়ে আছি। এবং এই জায়গার মধ্যে শুয়ে আছি দেখে আমি তখন উইঠা বাড়ির দিকে দিলাম একটা দৌড়, বাড়ির দিকে দৌড় দিলাম। দৌড়াইতে বাড়ির তখন একেবারে সকাল, মাত্র সূর্য উদয় হয়েছে।
আমাদের গ্রামের মানুষরা গরু নিয়ে মাঠের দিকে যাচ্ছে গরু হাল চাষ করার জন্য, এবং যে যার মতো করে কাজের উদ্দেশ্যে বেরোইছে। ওই সময়টাতে আমি তখন দিলাম দৌড়, এবং দৌড় দিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছে বাবার নাম আর দাদার নাম ধরে বাবাকে আর দাদাকে দিলাম ডাক দিয়ে ওই উঠানের মধ্যে বসে গেছে। আমার বাবা, মা, আমার দাদা সবাই তখন দৌড়ে এসে আমাকে ধরছে, আরে বীর আসছে এতদিন পরে কোত্থেকে। তা আমাকে আবার ওই জিনিসটা বলে দিয়েছে যে আপনি কিন্তু কারো কাছে এটা বলবেন না, আপনি কোথায় ছিলেন, আপনাকে কে নিয়ে গেছে, আপনাকে কিভাবে এখানে আনা হয়েছে, এগুলো কিছুই আপনি বলবেন না, কারো কাছেই কিন্তু বলবেন না। আমি তখন ওনাকে এটাও ওয়াদা করেছিলাম যে আমি বলবো না। আমার বাবা, দাদা সবাই আমাকে বলতেছে তুই কোথায় ছিলে, কই গেছিলে, আমি তখন কিছুই বলি না। এবং না বলার পর আমি তখন বললাম আমি ঘরে যাব। আমি তখন ঘরে গেলাম, সারাটা দিন আমি ঘুমাইলাম, এবং বিকেলবেলা আমার মা, বাবা, দাদা, দাদি প্রত্যেকে সবাই এসে আমাকে ধরছে যে বীর তুই কই ছিলি, তুই কোথায় ছিলে, কোন জায়গায় ছিলি, আজকে এত বছর পরে কোন জায়গায় থেকে তুই আসলি, তুই কোথায় চলে গেছিলি, বল কোথায় চলে গেছিলি। আমি তখন কোনো কিছুই বলতেছি না, আমি তাদেরকে কিছুই বলি না। তারা যতই আমাকে প্রশ্ন করে আমি শুধু তাদের দিকে তাকে হাসতেছি, আমি কিছুই বলি না। এভাবে 2 দিন কেটে যাওয়ার পরে এরই মাঝে আমি কিন্তু ওই পরীটাকে আবারও স্বপ্নে দেখতাম রাতের বেলায়। উনি আমাকে স্বপ্নে দেখাতো এবং স্বপ্নে এসে আমাকে বলতো কি হলো, তোমার কাজের কি হলো, তুমি কি কাজ করবা না। তো আমি তাকে স্বপ্নের মধ্যে উত্তর দিতাম যে হ্যাঁ আমি করব, আমি আমার কাজ সম্পূর্ণ করব, আমার দেওয়া ওয়াদার কথা আমার মনে আছে, আমি আমার ওয়াদা ভুলে যাই নাই, আমি আমার ওয়াদা পূরণ করব। আমি ওই পরীটাকে এই ধরনের আশ্বস্ত করি। এভাবে 3-4 দিন বাড়িতে থাকি এবং 3-4 দিন পরে একদিন আমি ও বটগাছটার নিচে যাই। দিনের বেলায় দুপুরবেলা বটগাছটার নিচে যাই, এবং বটগাছটার নিচে যাওয়ার আগে আমি তো কখনো হিন্দু ধর্ম পালন করি নাই বা হিন্দু ধর্মকে আমি জানিও না। আমি আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা জায়গা থেকে একটা মাটির মূর্তি কিনে নিয়ে আসি এবং এইটাই না আমি বটগাছের নিচে রেখে কিছুটাই হিন্দু লোকদের মতো এটার সামনে আমি মোমবাতি জ্বালাতে থাকি, এবং মোমবাতি জ্বালাতে থাকি। আশেপাশে আমি খড়কুটো এনে একটু ঘরের মতো করে তৈরি করতে থাকি। এই জিনিসটা মুহূর্তের মধ্যে আমার দাদার কানে চলে যায়। গ্রামবাসী আমার দাদাকে বলে দেয়, এবং দাদাকে বলে দিলে পরে দাদা তখন দৌড়ে আসে, আইসা দাদা মোমবাতিগুলো ভেঙে ফেলতেছে, এবং ওই যেটা আমি বানায় রাখছি মাটির ওইটা ভাঙার জন্য যাচ্ছে, আমি দাদার ধরছি। আমি বললাম আপনি এরকম করেন কেন। দাদা আমাকে বলে তুই কি হিন্দু, তুই মাটির পূজা করতেছিস, তুই দেবদেবীর পূজা করিস। আমি বললাম দাদা হিন্দু মুসলিমের কথা নয়, আমি একটা মানুষের কাছে বা একটা জিনিসের কাছে আমি ওয়াদা করেছি, আমি শুধু আমার ওয়াদাটা ফুলফিল করার জন্য আমি এই কাজটা করতেছি। দাদা আমাকে বলে না আমি তোর এটা করতে দিব না। আমি বললাম যে আপনি এটা ভাঙবেন না, আমি আপনাকে এটা ভাঙতে দিব না। এই শুরু হলো দাদার সাথে আমার দ্বন্দ্ব যে আপনি এটা ভাঙতে পারবেন। আমি দাদাকে ভাঙতে দিচ্ছি না, কারণ আমি তো ওয়াদা করেছি, আমাকে আমার ওয়াদা পূরণ করতে হবে। এবং এই জায়গার ভিতরে একটা পর্যায়ে আমি তখন এরকম করে আস্তে আস্তে, তো গ্রামের খবর তো আমাদের আশেপাশে, যদিও গ্রামের সংখ্যা কম ছিল, এরপরও মানুষের কানে বিষয়টা আস্তে আস্তে করে পৌঁছে যায়। অনেকেই তখন বিষয়টা জেনে যায় যে এই ঘটনা, মানে সব কিছু জানার পরে সবাই তখন করে কি আমাদের এলাকাতে আসতে থাকে এবং বটগাছটাতে দেখতে থাকে। এবং আমি একটা মুসলিম ছেলে হয়ে বটগাছের নিচে এরকম একটা মূর্তি বানিয়েছি, এবং এটার সামনে আমি মোমবাতি দিচ্ছি, ফুল দিচ্ছি, এবং আবার আমি অনেক দিন ধরে বাড়ির বাইরে ছিলাম, এবং এই বটগাছ কাটতে গিয়ে রক্ত বেরোয়েছে। এই সমস্ত কিছু তখন হিন্দু লোকের হৃদয়ে আঘাত করে, এবং হিন্দু লোকেরা তখন এই জায়গাটার মধ্যে এসে তারা একটা মন্দির নির্মাণ করে ফেলে। তারা নিজেরাই ওখানে মন্দির বানিয়ে ফেলে এবং বিশাল বড় করে মন্দির বানায়। এবং তারা যখন মন্দিরের কাজ ধরে তখন আমাদের গ্রামের সব মানুষরা আমার দাদাকে দোষারোপ করে যে আপনার নাতির কারণে আজকে হিন্দুরা ওখানে মন্দির বানাচ্ছে, তা না হলে এটা আমাদের দখলে ছিল। দূর দূরান্ত থেকে, সিলেটের শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রাম থেকে হিন্দু লোকেরা এনে তারা টাকা পয়সা দিয়ে তাদের অর্থায়নে তারা তখন ওখানে মন্দিরটা নির্মাণ করে ফেলে। এইরকমভাবে তখন এই পরীটার সাথে আমার কথা হতো, বা ও মাঝে মাঝে আসতো। ও কিন্তু অত্যাধিক খুশি হওয়ার পরে একদিন রাতের বেলা ও আমার কাছে আসে। একদিন রাতেবেলা আমার কাছে এসে আমাকে বলে যে আজকেই শেষ, আমি আর তোমার কাছে আসবো না, আমি তোমাকে আর দেখা দিব না, আজকেই তোমার সাথে আমার শেষ দেখা। আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, যেটা দিলে আমাদের জিন জাতির সাথে তুমি খুব সহজে, মানে আমরা জিন জাতিরা খুব সহজে তোমার কাছে আসতে পারবো, এবং তুমিও জিন জাতির সাথে একটা ভালো সম্পর্কে থাকবা। তুমি চাইলে জিনদেরকে খুব সহজে তোমার আয়ত্তে আনতে পারবা, বা জিনেরা চাইলে তোমার মাধ্যমে পৃথিবীতে বিচরণ করতে পারবে। এইটা বলে সে তখন আমার মাথার মধ্যে এভাবে হাত দেয়, ঘুমের মধ্যে এভাবে হাত দেয়, এবং হাত দেওয়ার পরে তার হাত থেকে কী জানি একটা জিনিস নিয়ে আমার মুখের মধ্যে দেয়, যেটা অনেকটা মিষ্টি আকৃতির ছিল। এইটা আমার মুখের মধ্যে দেয়, এবং মুখের মধ্যে দিলে পরে আমি এটা এরকম মুখ দিয়ে চাটতে আস্তে করে এটা আমি গিলে ফেলি, মানে খেয়ে ফেলি। এবং এইটা খেয়ে ফেলার পরেই, যখন আমি এটা খেয়ে ফেলার পরে আমার তখন ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা ভাঙার পরেই
আমি তখন আমার দাদাকে ডাকি, বাবারে ডাকি, ওরা বলে কী হয়েছে? আমি বললাম কিছুই না। এবং সকালবেলা আমার দাদা তখন রিক্সা ঠিক করছে আমাকে কই জানি নিয়ে যাবে। তাই আমি বললাম কই নিয়ে যাবেন? দাদা তখন আমাকে নিয়ে গেল আমাদের এলাকা থেকে বেশ দূরে, সিলেট প্রায় সুনামগঞ্জের কাছাকাছি একটা জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে আমাকে একটা কবিরাজের বাড়িতে দাদা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কবিরাজ তখন আমার দাদাকে বলে যে তোমার এই নাতিটাকে সাবধানে রেখো, তোমার ওই নাতিটাকে কোনো তান্ত্রিক যদি কোটি টাকা দিয়েও কিনতে চায়, কোনো কবিরাজের কাছে তোমার নাতিকে বিক্রি করো না। এবং তোমার নাতির মাঝে এমন একটা জিনিস, একটা পরী দিয়ে গেছে যেটা কোনো স্বাভাবিক এবং সাধারণ মানুষের মাঝে নাই। তোমার নাতির মাঝে কিছু অলৌকিক ক্ষমতাও আছে, ওকে নিয়ে যাও এবং ওকে সাবধানে রাখো। আর আমি যে তাবিজটা পরাই দিছি, এই তাবিজটা ওর হাত থেকে খুইল না। এই কথা বলার পরে আমাকে আমার দাদা তখন আবারও নিয়ে আসে। নিয়ে আসার পর আমি তো আর হিন্দু মন্দিরের ওখানে যাইও না, বটগাছ নিয়েও কথা বলে আমাদের গ্রাম আগে যেরকম নষ্ট হতো পানিতে, বন্যার পানিতে, একইভাবে গ্রাম নষ্ট হচ্ছে, কিন্তু এটা কোনো উপকার হলো না। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে দাদা মারা গেছে। এই ঘটনার কিছুদিন পরে দাদা মারা যায় এবং দাদা মারা যাওয়ার পরে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে। বাবা ভ্যান গাড়ি চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এবং মারাত্মকভাবে আমার বাবা আহত হয়। তখন আমি ধরেন মানুষের ওখানে কাজ টাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি, কিন্তু আমার কেউ কাজ দেয় না। মানে ধরেন মুসলিমদের বাড়িতে আমি কাজ করতে যাই, ওরা আমারে কাজ দেয় না। ওরা বলে আমি হিন্দু হয়ে গেছি, আমি হিন্দু মন্দির বানাইছি, আমার কারণে বটগাছের নিচে নতুন করে হিন্দু মন্দির হলো। এই জন্য গ্রামের কোনো মানুষ আমাদেরকে কাজ দেয় না। শুধু আমাকেই নয়, আমার মাকেও কোনো কাজ দেয় না। এবং আরও অবাক করার বিষয় হচ্ছে, আমরা যে বড় দুই বোনকে আমরা বিয়ে দিয়েছিলাম, এই ঘটনার পরে আমার বড় দুই বোন জামাই আমার বড় দুই বোনকে আমাদের বাড়িতে আবারও ফিরিয়ে দেয়। তারা বলে আমি হিন্দু হয়ে গেছি, তারা হিন্দু পরিবারের মেয়েদেরকে তাদের ঘরে রাখবে না। এই কথা বলে আমার বড় দুই বোনকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। ওই সময় অভাব অনটনের কথা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড রকমের অভাব, মানে অভাবে মরে যাওয়ার মতো অবস্থা। আমরা সারা দিনেও ভাই বোন আমার মানে সবাই মিলে আমরা এক মুঠো ভাত খেতে পারি না, এক মুঠো ভাত খেতে পারি না, এত পরিমাণের অভাব তখন দেখা দেয়। দাদিও মারা গেছে, দাদাও মারা গেছে, এবং বাকি যারা আছে সবাই তখন প্রচণ্ড রকমের অভাব অনটনে দিন কাটাতে থাকি। এরকম করে সময়গুলো সামনে দিয়ে কাটতে কাটতে একদিন দুপুরবেলা আমি একটা ছোট কাজ পাইছি, তাও ওই হিন্দু মন্দিরের ওখানেই একজনে কাজ দিছে, এক হিন্দু ভাইয়ে কাজ দিছে, ওই কাজটা করতেছি। আমি লম্বা চূড়া এক পালোয়ান বেটা ছিলাম। ওই সময় এক মহিলা, যার গায়ে অনেক দামি পোশাক আশাক, এবং দেখতে তিনি অনেক সুন্দর, অনেক রূপবতী, যার বয়স সম্ভবত আমার থেকে একটু কমই হবে এরকম, উনি তখন আইসা আমার দিকে তাকিয়ে আছে। আমি কাজ করতেছি, আমার দিকে তাকায় আছে। তো কাজ করতেছি, আমার দিকে তাকায় আছে। তাকায় থাকার পর আমার ডাক দিল যে এই ভাই এদিকে আসেন। পরে আমি আসছি, ওনারা আমি আগেও দেখছি ওই দিকে আসতেছি, কিন্তু আমি ওনাকে ওভাবে খেয়াল করি না, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। পরে তাকেই দেখলাম যে উনি সম্ভবত কোনো বড় লোকের বউ হবে, গায়ে রাজকীয় পোশাক আশাক, এবং দেখে তারে মনে হয় যে তিনি অনেক কোনো বড় লোক পরিবারের মেয়ে। পরে আমি বললাম আমি তো আপনাকে চিনলাম না, এই গ্রামে তো আপনাকে এর আগে কখনোই দেখিনি, আপনি কোত্থেকে আসছেন, আপনার বাড়ি কই? পরে উনি আমাকে বলতেছে আমাকে তুমি চিনবে না, আমার বাড়ি ঢাকা। আমি বললাম ঢাকা? আমাদের তো কোনো ঢাকায় আত্মীয় স্বজন নাই, বা আমাদের গ্রামের কারো সাথে ঢাকায় কোনো আত্মীয় স্বজন আছে এটা তো আমি জানি না। তো আপনি ঢাকা থেকে এত দূরে এই অজপাড়া গায়ে এই গ্রামের ভিতরে কেন আসছেন? উনি আমাকে বলে তোমার নাম কি বীর? আমি বললাম জি, আমার নাম বীর। বলে আমি তোমার বাড়িতে একটু যেতে চাই, আমাকে তোমার বাড়িতে যেতে দিবা? আমি বললাম হ্যাঁ, এই তো আমার বাড়ি, চলেন। তাই মহিলার সাথে হাঁটতে হাঁটতে বাড়িতে গেছি। তো গ্রামের কেউই তো আর আমার সাথে ওভাবে কথা বলে না, গ্রামের কোনো লোকে আমার সাথে কথা বলে না, এবং গ্রামের মানুষ আমাকে প্রচণ্ড রকমের ঘৃণা করে। তারা ভাবে আমার থেকেও নিকৃষ্ট আর খারাপ কোনো মানুষই পৃথিবীতে হতে পারে না, তারা আমার সাথে কথাই বলে না। তো আস্তে আস্তে করে আমি তখন বাড়ির দিকে গেলাম, এবং বাড়িতে যাওয়ার পরে মারে ডাক দিলাম, মা তখন আসছে, আমার বড় বোনেরা তখন বেরিয়ে আসছে। সবাই তো দেখে অবাক যে এত সুন্দরী মেয়ে আমার সাথে কোত্থেকে আসছে। আমার মা তো প্রথমে বলেই বসছে যেটা মনে হয় কোনো এক পরী। পরে উনি আমার মাকে বলতেছে, ওই মহিলা তার নাম হচ্ছে গিয়া রানী, উনি বলুন ওনার নাম রানী। উনি আমার মাকে বলতেছে যে আমি আপনার ছেলে বীরকে একটা কাজ দিতে চাই ঢাকা শহরে। আমার মা তো অবাকে ওনার দিকে তাকিয়ে আছে। আমার মা বলে কি বলেন, আমার ছেলের তো গ্রামের কেউ কাজ দেয় না, আমার ছেলে বলে হিন্দু, আমার ছেলে ওখানে হিন্দু মন্দির বানাইছে, এই জন্য কেউ আমার ছেলের কাজ দেয় না, কোনো মানুষ আমার ছেলের সাথে ঠিকমতো কথা বলে না, আপনি কি হিন্দু? উনি তখন বলে যে না, আমি হিন্দু না, আমি মুসলমান। তো আমার আম্মা বলে যে মুসলমান হওয়ার পরে আপনি আমার ছেলের সন্ধান কেমনে পাইলেন, বা এখানে কিভাবে আসলেন, আপনার এখানে কোনো আত্মীয় স্বজন আছে কিনা? মহিলা বলে না, আমার এখানে কোনো আত্মীয় স্বজন নাই, তবে আমি যে কোনোভাবে খবর পাইছি আপনার ছেলেটা এরকম একটা ঘটনা ঘটাইছে, যার জন্য তার কোনো কাজ নেই, আপনাদের পরিবারে অভাব অনটনের কথা আমি জানতে পারছি, যার জন্য আমি আপনাদেরকে শুধুমাত্র সাহায্য করার জন্য আসছি, যে এখন যদি আপনারা আমার সেই সুযোগ দেন তাহলে আমি আপনাদেরকে সাহায্য করব। আমার মা তখন বলে তাহলে যেটা ভালোই হয় রে মা, আমরা তো খাবার খেতে পারি না, চলতে পারি না, প্রচণ্ড অভাব অনটনে থাকি, তো তুমি যদি আমার ছেলেটার নিয়ে একটা কাজের ব্যবস্থা করে দাও তাহলে তো মা ভালোই হয়। ওই রানী তখন আমাকে বললো যে আপনি কি যাবেন আমার সাথে? আমি বললাম জি যাব।
এই কথা বলার পর উনি তখনই বলো যে ঠিক আছে, আপনি গোসল করে রেডি হন, আমি আপনার আজকে নিয়ে যাব। তো তখন কিন্তু সূর্য আবার পশ্চিমের আকাশে হেলে পড়ছে, মানে বিকেল ঘনিয়ে আসতেছে। আমি বললাম যে এখন তো বিকেল হয়ে যাচ্ছে, ঢাকা শহর কি আমি এখনই যাব? কারণ তখন তো গাড়ি ঘোড়া রাস্তাঘাটের ব্যবস্থা এতটা বেটার ছিল না। উনি আমারে বলে আমার গাড়ি আছে মেইন রোডে, মানে মেইন রোডে আমি গাড়ি দাঁড় করাই আসছি, আমার গাড়ি দিয়ে যাবেন। পরে আমি বললাম আপনার গাড়িও আছে? ওই সময় একটা মানুষের গাড়ি থাকা মানেই বিশাল একটা বিষয়, যেখানে একটা রিক্সাই তখন অনেক কিছু। তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার মা বলে যা, মানে পারিবারিক যে অভাব অনটন দেখা দিচ্ছে, আমার মা বলছে কোনো একটা কাজ হইলেই হয়। মাও তখন অচেনা অজানা ওই মেয়ে যেভাবে বললো ওভাবে আমার আম্মা তখন রাজি হয়ে গেল। পরে গোসল গাও ধুলাম, ধুয়ে আমি তখন, আমার তো কোনো প্যান্ট নাই, লুঙ্গি আছে, আমি সবসময় লুঙ্গিয়ে পড়তাম, আমার কোনো প্যান্ট আমি পরিই নাই। ওই লুঙ্গি পরে তখন ওনার সাথে রওনা দিই। তখন মানে একদম অনেকটা হেঁটে ওনার গাড়িতে যাই। ওনার গাড়িতে চড়ে তখন আমি এই প্রথম আমাদের সিলেটের বাইরে কোথাও যাচ্ছি। এর আগে আমি বড়জোর দাদার সাথে একবার সিলেটে গিয়েছিলাম, এরপর আর কোথাও যাইনি। তো সিলেটের একা বাঁকা রাস্তা ধরুনই তখন আমাকে আস্তে আস্তে করে রাজধানী শহর ঢাকাতে নিয়ে যাচ্ছে। এবং ঢাকা দেখার পরে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উঁচা উঁচা বিল্ডিং, কত মানুষ, কত পরিষ্কার রাস্তা, কত সহজ জীবনযাপন আমাকে অবাক করে দিচ্ছে। একটা পর্যায়ে উনি একটা বিশাল বাড়ির সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আমারে বলে আসো, বাড়ির ভিতরে আসো। বাড়ির ভিতরে গেলাম, দেখলাম অনেক বড় একটা বাড়ি, কিন্তু এই বাড়িতে কোনো মানুষ নাই, উনি একাই থাকে। আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে ঢুকলাম। ঢুকার পরে আমি বললাম যে এত বড় বাড়ি আপনি একাই থাকেন? উনি বলে হ্যাঁ আমি একাই থাকি, এই বাড়িতে আর কেউ থাকে না। আমি তখন বললাম এত বড় বাড়িতে আপনি একাই থাকেন, আর কেউ থাকে না? বলে না কেউ থাকে না। আমি বললাম আপনার স্বামী? উনি বলে আমার বিয়ে হয় নাই। আচ্ছা তুমি এই ঘরের ভিতরে যাও, ওখানে টয়লেট আছে, পরিষ্কার হও, ফ্রেশ হও, আমি তোমার সাথে কিছুক্ষণ পরে এসে কথা বলবো। তো রাত তো তখন হয়ে যায়, তো আমি তখন যাই। উনি কিছুক্ষণ পরে আবারও আসে, এসে বলে বীর তুমি ঘুমিয়ে যাও, কালকে সকালে তোমার সাথে আমার কথা হবে। এই কথা বলার পর আমি তখন ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে রাত্রে আনুমানিক আপনার শেষ রাতের দিকে উনি তখন এসে আমাকে আবার ডাকতেছে, ফজরের কিছুক্ষণ আগে ডাকতেছে। আমি তখন উঠছি, উঠে দরজা খুলছি, খুলে দেখলাম উনি কিছু অন্যরকম পোশাক আশাক পরে আছে। এইরকম পোশাক পরিহিত মহিলা আমি আমার জীবনে দেখিনি আগে কখনো। পরে আমাকে একটা পানি দিল, বললো এই পানিটা খাও। তো এটা কী পানি আমি জানি না, আমি তখন পানিটা পান করছি, পানিটা খাইছি। পানিটা পান করার পর আমাকে বলে তুমি শুয়ে থাকো। আমি তখন শুয়ে আছি। একটা সময় দেখলাম সূর্যের আলো ঢুকতেছে ঘরের মধ্যে, সকাল হলো। আমি তখন বেরোলাম, দেখি যে একদম ফাঁকা বাড়ি, এবং কিছুক্ষণ পরে কে জানি এসে দরজা ধাক্কাইতে আসে। আমি তখন দরজা খুললাম, খুলে দেখি এক মহিলা আমারে বলতেছে আপনি কি? আমি বললাম আমার নাম বীর। বলে এইখানে কি, ম্যাডাম কই? আমি বললাম কার কথা বলতেছেন? রানী ম্যাডামের কথা। বলে হ্যাঁ। আমি ম্যাডাম তো ঘুমাইতে আছে। তো এই কথা বলার পরে তখন এই মহিলা গিয়ে রানী ম্যাডামের দরজা ধাক্কাতে শুরু করে। রানী ম্যাডাম তখন দরজা খোলে। খোলার পরে রানী ম্যাডাম তখন বলে ওনার নাম হচ্ছে বীর, ওনার আমি সিলেট থেকে আনছি, উনি আমাদের বাসায় কাজ করবে, কোনো কাজের কথা লাগলে ওনাকে বইল। তো এই প্রথম আমি জানতে পারি যে আমার এই কাজে আনা হয়েছে, মানে আমি বাসায় কাজ করবো বা বাসার কাজের জন্য সম্ভবত আমাকে আনা হয়েছে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আমার একটা কাজ হলেই তো হয়। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল, এবং অতীব দিনগুলো কাটার পরে যেটা হইলো যে আমি এই ঘরেই থাকতাম, ঘরেই ঘুমাইতাম। উনি আমার বিভিন্ন কাজের কথা বলতো, আমি তখন কাজগুলো করতাম, আমাকে মাস শেষে বেতনও দিত। আমি আমার বেতনের টাকা আমার পরিবারে পাঠাইতাম। তো একটা জিনিস কি, ওনার রুমের ভিতর উনি কাউরে ঢুকতেই দিত না। ওনার যে রুম আছে, বাসায় যে মহিলাটা কাজ করে, ওনার আমি বললাম আপনি কতদিন ধরে কাজ করেন? উনি বলে বহু বছর ধরে। তো উনি আমাকে বললো যে তোমাকে ম্যাডাম কেন নিয়ে আসছে আমি জানি না। তো কাজের মহিলাটাকে জিজ্ঞাসা করলাম ম্যাডাম এখানে থাকে, ওনার কোনো বাবা মা নাই? বলে না, আমি বহু বছর ধরে কাজ করে আমি ম্যাডামের বাবা মাকে দেখতে পাই না, ম্যাডাম এখানে একাই থাকে। পরে আমি বললাম একা থাকে, ম্যাডামের বিয়ে হয় নাই? বলে না বিয়ে হয় নাই, তবে ম্যাডামের সাথে একটা জিনের সম্পর্ক আছে। এই প্রথম কাজের মহিলার মুখে আমি কথাটা শুনতে পাই। এবং কাজের মহিলা বলে সে অনেকবার ওই জিনটাকে দেখেছে, সে দেখেছে জিনটা ওই ঘরের মধ্যে হাঁটতো, চলাফেরা করতো, ঘুরতো, অনেক দিন দেখেছে উনি। তবে উনি বলে আমার অনেক ভয় লাগে এখানে কাজ করতে, বাট অভ্যাস হয়ে গেছে এই জন্য করি। কিন্তু আমি অনেক দিন ধরে আছি, বাট আমি ওই জিন টেন কিছু দেখতে পাই নাই। তবে ওই কাজের মহিলা আমাকে আবারও বলে ম্যাডাম যত যাই করবে, যেটাই করবে, কিন্তু ম্যাডামের রুমে ম্যাডাম কাউকে ঢুকতে দিবে না। ম্যাডামের রুমটা ম্যাডাম সবসময় বন্দি করে রাখে, আটকায় রাখে, আমাকে রুমের মধ্যে ঢুকা পুরোপুরি নিষেধ। তো এরকমভাবে মাস দেড়েক কেটে যাওয়ার পরে একদিন অমাবস্যার মতো অন্ধকার রাত, আমার কাছে যেরকম অমাবস্যার রাত আমি বুঝতে পারি এই কারণে, কারণ অমাবস্যার রাতে আমার শরীর প্রচণ্ড ব্যথা করে। তো আমার কাছে মনে হচ্ছে আজকে অমাবস্যার রাত, একেবারে চারদিকটা ঘুটঘুটে অন্ধকার। ওই সময়টাতে উনি তখন করলো কি, আয়শা আমার দরজা এসে আমাকে ডাকতেছে যে বীর বীর, 2-3টা ডাক দিল। দেওয়ার পরে আমি তখন আসতে বেরোইছি। পরে আমার উনি কিছু কাপড় চোপড় দিল, এবং এই কাপড়গুলো ছিল হিন্দুদের সাদা ধুতির মতো, সাদা পাঞ্জাবি, এবং মাথার মধ্যে সাদা পরার মতো একটা পাগড়ি। এগুলো 3টা পার্ট করে উনি আমাকে দিল, যে এটা কোমরে পরবা, এটা গায়ে পরবা, এটা মাথায় দিবা, দিয়ে তাড়াতাড়ি আসো। পর আমি বললাম যে এগুলো কি?
এবং এত রাতের বেলা আপনি আমাকে এগুলো কেন দিচ্ছেন? বলে, তোমাকে এতদিন ধরে তো কোনো কাজ করাই নেই, আজকে থেকে তোমাকে কাজ করাবো, তোমার কাজ আজকে থেকে শুরু, এগুলো পড়ো। তুই বলার পর আমি তখন এগুলো পড়ছি, এগুলো পড়লাম, পরনের লুঙ্গিটা পরলাম, পাঞ্জাবিটা পরলাম, পাগড়িটা পরলাম, পরার পরে ঘরের ভিতরে পরে আসছি। উনি তখন আমাকে বলে, চলো আমার রুমে চলো। মানে এই প্রথম উনি আমাকে ওনার রুমে নিয়ে যাবে, এবং রুমের কথা বলাতেন আমি খুব ভয় পেয়ে যাই যে আমাকে রুমের ভিতরে নিয়ে আবার কি করে। রুমের ভিতরে গেছি এবং ওনার রুমের ভিতরে ঢোকার পর আমার কাছে মনে হলো আমি একটা ভৌতিক জগতে চলে আসছি, একটা জিনের রাজ্যে চলে আসছি। এটা যে ঢাকা শহরের একটা মানে এরকম শহরের মধ্যে এইরও একটা রুম, মানে পুরো রুমটাই মনে হয় একটা ভৌতিক রুম, এবং অনেক পুরনো মনে হয় যেন ওনার রুমটা। রুমের মধ্যে যাওয়ার পরে রুমের কর্নারের ভিতরে পাহাড়ের মতো ঢালু একটা জায়গা। রুমটা কিন্তু অনেক বড়, ছোট না, বিশাল একটা রুম। এই কোণার ভিতরে উনি আমাকে বসায় আমার কাছে আমার হাতে কিছু পানি দেয়। আপনার এই পানিগুলো কিছু ভিন্নতা, আমার কাছে মনে হলো পানির মধ্যে কিছু নড়াচড়া করতেছে, মানে কিছু নাড়াচাড়া করতেছে এরকম। আমাকে বলে, পানিটা পান করো। পানিটা আমার কাছে পরিষ্কার মনে হয় নাই। আমি তখন বললাম যে, ম্যাডাম পানিটা তো পরিষ্কার না। উনি বলে, পরিষ্কার কিছু হবে না, পান করো। আমাকে খুব একটা মানুষ পূজা দেওয়ার জন্য যেভাবে বসে না, এভাবে আমি বসছি। পরে আমাকে পানিটা পান করাইছে। এই পানিটা পান করানো পর্যন্ত আমার মনে আছে, এরপর আমার আর কিছু মনে নাই। এবং সকালবেলা আমার ঘুম ভাঙার পরে আমি দেখি আমি যে জায়গাটায় বসে পানিটা পান করছি আমি এই জায়গায় শুয়ে আছি, এবং শরীরটা এত ক্লান্ত, উঠতে পারি না। উনি খাটের মধ্যে শুয়ে আছে। আমি উঠে ওনাকে ডাক দিলাম, ম্যাডাম, ও ম্যাডাম। আমাকে বলে, যাও তুমি বাইরে যাও, গিয়ে নাস্তা পানি করো, কাজের বুয়া আসছে মনে হয় তোমার নাস্তা দিবে। তবে তুমি যে আমার রুমে আসো এটা কাজের বুয়াকে বইল না, আমার রুমে যে তুমি আসছো এটা কাজের বুয়াকে বইল না। এরপর আমি ওই রুম থেকে বেরোয় যখন কাজের বুয়ার কাছে গেছি, বুয়া আমার দিকে তাকায় অবাক হয়ে তাকায় আছে। আমি অনেক শুকিয়ে গেছি এক রাতে। পরে আমাকে বলে, আপনি যে ম্যাডামের রুম থেকে বেরোয়েছেন, আপনি ম্যাডামের রুমে গেছেন? আমি বললাম না। এই কাজের বুয়ার সাথে কথা বলতেছি, এমন সময় ম্যাডাম তখন পিছন থেকে আসে, রানী ম্যাডাম এসে কাজের বুয়ারে বলতেছে, দেখেন বীর এখানে কাজ করতে আসছে, আপনি এখানে কাজ করেন। আমার বাসার মধ্যে কি হয় না হয় এটা বাইরের কোনো মানুষকে বলা যাবে না, বাইরের কোনো মানুষকে আপনি জানাতে পারবেন না, বাইরের কোনো মানুষকে আপনি বলবেন না। আমি মানে কাজের বুয়া তখন বললো যে, ম্যাডাম আমি তো অনেক কিছুই আপনার ঘরে দেখি, অদৃশ্য অনেক কিছুই দেখতে পাই, কিন্তু আমি তো এটা কাউরে বলি না। বলে, হ্যাঁ, কোনো কিছুই বলবেন না। এই থেকে শুরু হয় খেলা, এবং এরপর থেকে প্রতি রাতেই ম্যাডাম আমাকে ডাকে, আমাকে ওই পোশাক আশাকগুলো পরায়, আমাকে ওইখানে বসায়, আমাকে এক গ্লাস পানি পান করায়, এবং এইভাবেই আমার সাথে রাতের বেলা আমার সাথে কী হয় না, পানিটা পান করার পরে আর কোনো মেমোরিজ, কোনো স্মৃতি আমার মনে নেই। এরকম করে প্রায় 2-2.5 মাসের মধ্যে এখানে আমি থাকি। তবে তিনি আমার পরিবারে প্রচুর টাকা পাঠায়। উনি অন্য লোক দিয়ে আমার বাড়িতে টাকা পাঠায়, কিন্তু আমাকে বাড়িতে যাইতে দেয় না। আর ওই সময় তো মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না যে আমি আমার পরিবারের সাথে কথা বলবো। আমি পরিবারের সাথে কথাও বলতে পারতাম না। চিঠিপত্রের মাধ্যমে আমার আব্বা আম্মার সাথে কথা হইতো না। তবে ইনি অন্য লোক পাঠাইতো আমার বাড়িতে টাকা পাঠানোর জন্য। এভাবে দীর্ঘ অনেকগুলো মাস, প্রায় 4-5 মাসের মতো আমি ওনার ওই বাসার মধ্যে থাকি, এবং প্রতি রাতে আমার সাথে এগুলো হয়। এবং এরকম করতে করতে একটা সময় দেখা যায় আমি প্রচুর দুর্বল হয়ে যাই। মানে এতটাই দুর্বল হয়ে যায় যে আমি আমার নিজের শরীর নাড়াচাড়া করতে পারি না, নিজের শরীর লাড়তে পারি না, আমি ঠিকমতো হাঁটতে পারি না। আমার কাছে মনে হয় আমি হাঁটতে গেলে এখনই ঢুলে পড়ে যাব, আমি জ্ঞান হারিয়ে ফেলবো, আমি সেন্সলেস হয়ে যাব, এরকম একটা অবস্থা। উনি আবার ডাক্তার আনে, কিন্তু আমাকে দেখানোর জন্য ডাক্তার আনে। ডাক্তার এসে আমাকে ব্লাড দেয়, আমাকে রক্ত দেয়, আমার শরীর দেখে, এটা দেখে ওইটা দেখে, এবং ডাক্তার চেষ্টা করে আমাকে ভালো করার জন্য। ডাক্তার বিভিন্নভাবে আমাকে দেখে, ওষুধ বড়ি দেয়, আমার সাথে থাকে বা করে, কিন্তু আমি আর ওভাবে কোনো ঠিক হই না। এবং প্রতি রাতে যেটা আমার সাথে ম্যাডামকে বলি যে, ম্যাডাম আপনি আমাকে এই পানিটা পান করার পরে আমি একটু পরে জ্ঞান হারিয়ে ফেলি, এবং এরপরের কোনো স্মৃতি আর আমার কাছে মনে হয় না, সারা রাত আমার সাথে কী হয়। তো ম্যাডাম বলে, কিছুই হয় না। তাই আমি বললাম, ম্যাডাম আপনি আমারে বলছিলেন যে আপনার বাসা আমাকে কাজ করাবেন, আপনি তো আমাকে দিয়ে কোনো কাজও করাচ্ছেন না, তাহলে আপনি আমাকে কেন নিয়ে আসছেন, এবং আমাকে দিয়ে আপনি আসলে কী করাতে যাচ্ছেন? উনি আমাকে বলে, যে কারণে আমি তোমাকে নিয়ে আসছি সেই কারণ আমি পূরণ করতেছি। তুমি তো মাস শেষে বেতন পাচ্ছ, খাওয়া দাওয়া পাচ্ছ, থাকতেছো, তোমার তো কোনো সমস্যা নাই। তো এরপর আমি থাকতেছি। এরকম করতে 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 ওনার বাসায় প্রায় আমি 1.5 থেকে 2 বৎসরের মতো ছিলাম। এই 1.5-2 বছরে উনি আমার পরিবারকে প্রচুর টাকা পয়সা দিছে, অনেক টাকা পয়সা দিছে, টাকা পয়সার কোনো অভাব অনটন রাখে নাই। এবং 1.5-2 বছর পর আমি যেটা বুঝতে পারতাম যে আমি প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছি, মানে আমার শরীরে আর কোনো কিছুই নাই, এবং আমি মনে হয় যেন মারা যাব। এবং একটা পর্যায়ে একদিন সকালবেলা আমি মানে নাস্তা করার টেবিলে আমি ঢুলে পড়ি, যেটা 2 থেকে 2.5 বছর পরে নাস্তা করার টেবিলে ঢুলে পড়ে গেলে পরে আমাকে কাজের বুয়া সহ আরও একটা লোককে খবর দেওয়া, ওই লোকটা আমাকে তখন হসপিটালে ভর্তি করায়।
আমি 14 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি ছিলাম। 14 দিন পরে হসপিটাল থেকে সুস্থ হওয়ার পরে ম্যাডাম ওই হসপিটালে আসে, মানে রানী ম্যাডাম। এসে রানী ম্যাডাম তখন আমাকে অনেকগুলো টাকা দেয়, আমার হাতে দিয়া বলে, এগুলো নিয়ে তুমি বাড়ি চলে যাও। তা আমি তখন বললাম, এগুলো নিয়ে বাড়ি চলে যাবো? বলে, হ্যাঁ, এগুলো নিয়ে তুমি বাড়ি চলে যাও। এবার আমি এই সব টাকাগুলো নিয়ে পরে আমি বাড়িতে আসছি। তো রানী ম্যাডামের সাথে আমার আর কোনো কথা হয়নি, ওখানে আমি যাইও নাই। ওনার বাসায় ওনার বাসায় আমি যে 2-2.5 বছর ছিলাম, আমার কাছে মনে হয় কয়েকটা বার আমি ওনার বাসা থেকে বের হয়েছি। ওনার বাসাও আমি ঠিক ভালো করে চিনি না, ওই জায়গাটাও আমি চিনি না, মানে আমি বাসা থেকে বেরই হইতাম না। ওই কাজের বুয়া মাঝে মাঝে বলতো যে জায়গাটার নাম এইটা, অতটুকুই, কিন্তু কয় নাম্বার গলি কি না কি আমি এগুলো কিছুই জানতাম না। এবং সেখান থেকে আমাকে তখন আমার বাড়িতে প্রেরণ করা। আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমার শারীরিক অবস্থা তখন অতিরিক্ত খারাপ, মানে এত খারাপ যে আমি আপনাকে আসলে বলে বুঝাতে পারবো না। এবং বাড়িতে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে কিছুটা আমি ঠিক হলাম। এবং ঠিক হওয়ার পরে আমার মা তখন আমারে বললো, তোর তো অনেক বয়স হয়ে গেছে, তোর বিয়ে করানো দরকার। ওই সময় কিন্তু ওই রানী ম্যাডাম আমাদেরকে অনেক টাকা দেয়, দিত। জায়গায় সম্পত্তি আমার আম্মা কিনছে, আমাদের আগের মতো অভাব অনটন থাকে না, আমরা অনেকটা সুখী পরিবার হয়ে যাই। এবং সুখী হয়ে যাওয়ার পরে, টাকা পয়সা হওয়ার পরে গ্রামের অনেকেই তখন আমাদের সাথে ভালো হয়ে যায়। যারা আমাদের সাথে দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো এবং অশ্লীল ব্যবহার করতো, এরাও আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে, কারণ আমাদের টাকা পয়সা হয়ে যায়। একবার যে আমার আম্মা তখন করে কি, গ্রামের সবার সাথে কথাবার্তা বলে, উঠা বসা করে, হাঁটাচলা করে, এরকম করতে করতে আমার তখন বিয়ে ঠিক করে। এক জায়গার মধ্যে আম্মা তখন আমার বিয়ে ঠিক করে, বিয়ের কথাবার্তা বলি এবং বিয়ের কথাবার্তা হয়। তো বিয়ে হওয়ার পর আমি তখন ওখান থেকে একটা মেয়েকে আমি তখন বউ বানিয়ে আমার ঘরে আনি। মেয়েটার নাম ছিল জান্নাত আক্তার। আর জান্নাত নামের একটা মেয়ের আমি তখন বিয়ে করি। বিয়ে করার পরে মেয়েটারে আমার সাথে বিয়ে হয়। বিয়ে হলে পর আমি বাসর ঘরে তার সাথে বাসর করার জন্য ঢুকি। তো বাসরে যাওয়ার আগেও আমি বুঝতে পারি আমার শারীরিক অবস্থা কিন্তু ভালো না, আমার শারীরিক কন্ডিশন কিন্তু ভালো না, মানে আমি বুঝতে পারি আমার সাথে কিছু একটা হবে। বাসর ঘরে ঢোকার পরেও আমি মেয়ের সাথে ছিলাম এক রাত, পরের রাতও ছিলাম। এভাবে 2-3 রাত কাটার পরে মেয়ে আমার সংসারে আর আসবে না, মানে আমার নতুন বউ 3-4 দিন পরে বলতেছে আমার ঘরে আর আসবে না। তারপরে আম্মা কারণ জিজ্ঞেস করলে মেয়ে তার দাদির কাছে বলে যে এই সমস্যা। মেয়ের দাদি আমার মায়ের কাছে বলে, মানে আমার কোনো যৌবন শক্তি নাই, মানে আমার কোনো রকমের যৌবন শক্তি নেই, যার জন্য মেয়ে আমার ঘরে আসবে না, আমার সংসার করে না। আর আমার যে নাই এটা আমি নিজেও জানি। আমার আম্মা তখন আমাকে হার্বাল বিভিন্ন ওষুধ খাওয়াইতে শুরু করে, গাছের পাতা লতা অনেক কিছু। প্রায় 5 থেকে 6 মাসের মতো আম্মা আমাকে ভালো করার চেষ্টা করে। এরই মাঝে ওই মেয়েকে তার পরিবার আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। আমার সাথে ডিভোর্স হয়ে যাবে, জান্নাতের তখন আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। আম্মা আমাকে পাতা লতা এগুলো অনেক কিছু খাওয়াইতে আসছে, কিন্তু আর কোনো কাজ হয় না, মানে আমার শরীরে সে হারানোর শক্তিটা আমি আর ফিরে পাই না। একটা পর্যায়ে কোনোভাবে কোনো কিছু হয় না। পরে আমার মা আমাকে একটা কবিরাজের বাড়িতে নিয়ে আছে, অনেক বড় মাপের একজন কবিরাজ। ভাবছে উনি সম্ভবত কোনো কিছু দিলে, ওনার কাছ থেকে আমি যদি কোনো কিছু খাই তাহলেই হয়তো আমি ভালো হব। ওনার কাছে গিয়ে আমার আম্মা যখন কথা বলে, উনি আমার আম্মুকে বলে, আপনার ছেলের মাঝে এই শক্তিটা আর কখনোই আসবে না। আপনার ছেলের মাঝে যে একটা শক্তি ছিল এটা পুরো চুষে নেওয়া হয়েছে। একটা খারাপ মহিলার সাথে একটা দুষ্ট জিনের সম্পর্ক ছিল। ওই মহিলাটা, দুষ্ট জিনের তো কোনো শরীর ছিল না, দুষ্ট জিন তার সাথে যখন আসতো, শারীরিক সম্পর্ক করতো, ওই মহিলা ওভাবে তৃপ্তি পাইতো না। তো এই জন্য মহিলা এমন কোনো মানুষ খুঁজতেছিল যার মাধ্যমে জিনটা এসে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে, যার ফলে ওই জিনের ঠিকানা দেওয়া, ওই জিনেই আপনার ছেলে ঠিকানা দিছে, ওই ঠিকানা অনুযায়ী মহিলা আপনার গ্রামে এসে আপনার ছেলেকে নিয়ে গেছে এবং প্রতি রাতে আপনার ছেলের উপরে ওই জিনটাকে আনতো। এবং জিনটাকে আনার পরেই আপনার ছেলের শরীর দিয়ে জিন এই মহিলার সাথে শারীরিক সম্পর্ক করত। সেখান থেকে আপনার ছেলের যে যৌবন ছিল এটা পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে, এইটা আর কখনো ঠিক হবে না। আমার আম্মা বলে, এটা আপনি কী বলেন, কোনো ওষুধ বলেন, আপনি যাই করেন করতে পারেন, কিন্তু আপনার ছেলের যৌবন আর আসবে না। এরপরও আমার আম্মা হাল ছাড়ে নাই, আমাকে ঔষধ বড়ি এটা ওইটা অনেক কিছু খাওয়াইছে, অনেক কিছু করছে, কিন্তু আমার আর শরীরে ওই শক্তিটা আসে নাই। এবং শেষ পর্যন্ত আমি ওই ম্যাডামের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু আমি আর ওই ম্যাডামের কোনো বাসার ঠিকানা, অ্যাড্রেসই কোনো কিছু আমার মনে নাই। আমি অনেকবার ঢাকায় গিয়েছি ম্যাডামকে খোঁজার জন্য, কিন্তু ওনার কোনো কিছু আমার মনে হয় আমি ওনাকে খুঁজে পাই নাই। শেষ পর্যন্ত ওনার কী হয়েছে না হয়েছে সব কিছু আমি জানি না। এরপরে আমার মা আমাকে আরও পরে 2টা বিয়ে করায়। মায়ের বিশ্বাস যে এটা না থাকলেও হয়তো মেয়ের আমার সাথে থাকবে। 2টা বিয়ে মা আমাকে করায়, কিন্তু আমার 2টা বউয়ের একটা বউ আমার সাথে থাকে না, পরের 2টা বউও চলে যায়। এরপরে সবাই আমাকে আটকোরা বলে ডাকে। এখনও আমি যখন দাঁড়াই, আমার ঘরের ছাদ আমার মাথার মধ্যে লেগে যায়। আমার শরীরে এখনও অসম্ভব রকমের শক্তি, আমার বর্তমান বয়স অনেক বেশি।
আমার দাড়ি পেকেছে, চুল পেকেছে, আমি ঘুচা হয়ে গেছি, এখনও আমি আমাদের গ্রামের সবচেয়ে লম্বা মানুষ এবং আমাদের গ্রামের সবচেয়ে সুস্বাস্থ্যবান মানুষ আমি। আমাকে দেখলে এখনও মানুষ তাকায় থাকে, এখনও বলে যে বীরের মতো শরীর আমার। কিন্তু শরীর থেকে কি হবে, আমার ভিতরে কোনো ওই শক্তিটা নাই, যার জন্য আমি আর বিয়ে করতে পারলাম না। একটা পর্যায়ে মা মরে গেল, বাপ মরে গেল, আমার বোনেরা যারা আমার বড় ছিল এরাও সবাই মরে গেছে এবং আমার গ্রামের ভিতরে এখন আমি সবচেয়ে প্রাচীন একজন বয়স্ক মানুষ। এবং আমাদের গ্রামের এক ছেলে যার নাম হচ্ছে সুমন, ওই আমার সাথে অনেক ভালো সম্পর্ক, ওর সিলেটে ব্যবসা বাণিজ্য আছে। ওই আমাকে একদিন আপনার কথা বললো এবং আপনি নাকি এরকম গল্প রেকর্ড করেন। আমার এই ঘটনা সুমন কিছুটা জানে, যার জন্য সুমন বলল যে দাদা আপনার কথাগুলো আমি ওনাকে বলি। আমি সুমনকে অনুমতি দিলাম এবং সুমন আপনাকে কথাগুলো জানাইছে, আপনি যদি পারেন আমার গল্প রেকর্ড করবেন। আমার ঠিকানা আপনাকে দিলাম, প্রয়োজনে আপনি সরজমিনে এসে আমাকে দেখে যেতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই বীরের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা শোনার জন্য। বীর, ওনার নামই বীর। এবং আমি সুমনের সাথে কথা বলেছিলাম যে সুমন আমাকে গল্পটা পাঠিয়েছে। ওই সুমন ভাইও আমার থেকে বয়স অনেক সিনিয়র হবে, আমার বাবার বয়সী হবে উনিও। এবং উনি আমাকে যেটা বললো যে এই লোক তাদের গ্রামের, এই লোকের এক্স্যাক্টলি বয়স তারা কেউই বলতে পারে না এবং ওনার বয়স অনেক বেশি এবং তিনি সেই এলাকার সবচেয়ে পালোয়ান। এখনও এই লোককে নর্মালি কোনো মানুষ যদি রাতের বেলায় দেখে ভয় পেয়ে যাবে। তা আমি ওই ভাইকে বলেছিলাম যে ওনার কয়েক কপি ছবি আমাকে দেওয়ার জন্য, এখনও দেয়নি, তবে দেবে বলবো। উনি বললো আমি সিলেটে আছি, আমি গ্রামে গেলে ছবি উঠে আপনাকে দিব। আমার কাছে অসম্ভব রকমের ভয় লেগেছে গল্প। আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলেও লিখতে ভুলবেন না। যেখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।